এটি শুরু করতে যাচ্ছি। তো আশা করি পুরো জার্নিটা আমাদের অনেক ভালো থাকবে এবং আহ, আপনাদের সহযোগিতা কামনা করছি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা স্মুথলি কখনো এটা আহ, ভালোভাবে চালাতে পারবো না। তো অবশ্যই আমাদের যে কন্ডিশন গুলো আছে এগুলো আপনারা ফুল মেনে চলবে। ক্লাস আজকে থেকে শুরু হতে যাচ্ছে, যেহেতু প্রথম ক্লাস, তো আমাদের কিছু বিষয় আপনাদেরকে জানানোটা প্রয়োজন। যেহেতু আপনাদের কাছে কিছু কোশ্চেন থাকতে পারে যে আপনারা ক্লাস লিংক বা ক্লাস ভিডিও এটা কিভাবে পাবেন। ইতিমধ্যে আপনারা সম্ভবত একটা মেইল রিসিভ করছেন। আমি আপনারা যে মেইল গুলা আমাদেরকে শেয়ার করছেন, আমরা সেখানে আপনাদের মেইল গুলা দিয়ে দিছি। সেখানে প্রতিটা মেইলে একটা মেইল পাঠিয়েছি। তো আশা করি সবাই মেইলটা রিসিভ করছেন। যদি কেউ মেইল রিসিভ না করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আমরা হয়তোবা আপনার মেইলটা আমাদের পাঠানো ভুল হয়ে থাকবে, যে কারণে আপনি মেইলটা পাবেন না। তো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেকেন্ড টাইম আপনাকে পাঠিয়ে দিব। তো এই মেইলটা আপনারা দ্বিতীয়বার রিসিভ করবেন না। প্রতিদিনের মেইলে প্রতিদিনের ভিডিওটা আপনার এই ইমেইলের মধ্যে আপডেট হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এই মেইলটা সেভ করে রাখতে হবে। এটা আরেকবার বলি আমি, আহ, আমাদের প্রতিদিনের ভিডিওর কোনো ইমেইল আপনারা পাবেন না। ফার্স্ট এটা পাবে, এই সেভ রাখতে হবে, যেটা আপনারা পরবর্তীতে। ভাই মিউট মিউট রাখি, একটু মিউট রাখি। ভাইয়া আমি আপনি প্রবাবলি আমি আপনার অন্য আরেকটা ব্যাচের আপনার লিংক আমার এটাতে আসছে বলে আমি এটাতে ঢুকছিলাম। আমার এটা ফার্স্ট ক্লাস না আপনার এক্সেল, কিন্তু আমার কাছে আসছে বলে আমি এটাতে ঢুকছি। নর্মালি আপনি আপনার অন্য একটা ব্যাচের শুক্র শনি মঙ্গলবার সম্ভবত আপনার একটা ব্যাচের ওইখানে, তা আপনার এটা অন্য আর একটা ব্যাচ বলতেছেন, জিনিসটা কি? আচ্ছা, আপনি মনে হয় আমাদের বেসিক টু অ্যাডভান্সে, তাই তো? আমার বেসিকটা শেষ হয়েছে, অ্যাডভান্সে যাওয়ার কথা আর কি আজকের থেকে হ্যাঁ, আজকে আপনাদের থেকে। আজকে যে হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু আজকে অ্যাডভান্স, আপনি গতকালকে ক্লাস হয়তো করেননি, যে কারণে এই কোশ্চেনটা করছেন এখানে। গতকালকে ক্লাসে আমি ওখানে না, বলে গতকালকে দিয়েছিলাম যে গতকালকে আজকে। ছিলাম, আচ্ছা যাক, গতকালকে আমার ছিলাম। কথাটা শুনেন না। আপনার জি। কথা আপনি একটু মিউট করেন, আমার কথা শুনেন। আমাদের বেসিক ব্যাচের যে স্টুডেন্ট আছে আজকে থেকে তাদের অ্যাডভান্স ক্লাস শুরু হচ্ছে। আমি গতকালকে সেম কথাটা ওখানে বলেছি। আপনার যেহেতু অ্যাডভান্সের এটা নতুন ব্যাচ, তাদেরকে আমাদের অনেক কিছু দেখাইতে হবে, যেটা ইতিমধ্যে আপনারা জানেন। তো বেসিক যারা আছেন, শুধু প্রথমে 10টা মিনিট আপনারা দেখে যান, আপনারা কোনো কথা বললেন না। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে শরীফুল ভাই। আচ্ছা, তো আমাদের এই মেইলটা আপনারা হয়তো রিসিভ করেছেন। তো মেইলে দেখবেন যে এখানে প্রথমে একটা ক্লাস ভিডিওর একটা ফোল্ডার আছে এবং ক্লাস ফাইলের একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারে আমরা যদি ডাবল ক্লিক করি, ফোল্ডারের মধ্যে ঢুকে যাব। আর সেম ভাবে যদি ক্লাস ফাইলের এখানে ক্লিক করি, এর মধ্যে ঢুকে যাবো। যেহেতু আজকের একটি ক্লাস আমাদের হচ্ছে ক্লাস 1, তো এই ক্লাসের ফাইল কিন্তু অলরেডি আমাদের যে মেন্টর আছে ইমরান ভাই, উনি কিন্তু অলরেডি আপডেট করে দিয়েছে এখানে। আপনারা অবশ্যই এখান থেকে ফাইল ডাউনলোড করে ক্লাসে চলাকালীন প্র্যাকটিস করে নিতে পারবেন, যেখানে আমরা সবসময় আগে থেকে এখানে ক্লাস ফাইলটা আপলোড করে দিই। আর ক্লাস শেষে আহ আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনাদের এখানে ভিডিওটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। আপলোড হলে আপনারা যে আজকে যে মেইলটা রিসিভ করছেন সেখানে ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো ক্লাসের ভিডিওতে যেমন আমি আমাদের লাস্ট ব্যাচটা দিয়ে একটু দেখাই যে আমরা কিভাবে এটা প্রোভাইড করে থাকি। লাস্ট অ্যাডভান্স ব্যাচ 6 আমাদের গতকালকে শেষ হয়ে গেছে। তো এই যে ক্লাসের ভিডিওগুলা দেখেন, আমরা এইভাবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে আমাদের প্রতিটা ভিডিও থাকে। তো সেম ভাবে আমরা যদি ক্লাস এক্সেল ফাইলে যাই, ক্লাস ফাইলে সেম ভাবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে, মানে ওই ক্লাস 1 ভাই এর আপনার কথা ভিডিওর শোনা সাথে যাচ্ছে ক্লাস না। 1 এর ভাই আচ্ছা ভাই ভাই আমরা শুনতে পাচ্ছি, আচ্ছা, আপনি ক্যারি অন করেন। যারা শুনতে পারছেন না জাস্ট তারা কেটে নতুন করে রিজয়েন করেন, ঠিক আছে? অনেক আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমরা সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছি। ওকে নাইট ভাই, ভেরি গুড। ওকে। তো এই ক্লাসের সাথে আপনাদের ওই ভিডিওর ক্লাসের ফাইলটার সাথে ভিডিওটা সবসময় মিলবে। মানে এখানে যদি ক্লাস 2 লেখা থাকে, তাহলে অবশ্যই ওইটা হলো ক্লাস 2 এর ভিডিওর সাথে এই ক্লাস ফাইলটা দেওয়া হয়েছে। আমি মেইল পাইনি। আপনারা মেল যদি না পেয়ে থাকেন, ক্লাস শেষে আপনারা নক করবেন গ্রুপে। ওকে, থ্যাংক
এই ক্লাসের মধ্যে কোনো ধরনের কমিউনিকেশন দিয়েন না, তাহলে আমাদের ক্লাস নিতে সমস্যা হবে। যেহেতু প্রথম দিন, সেহেতু আপনারা এই জিনিসটা একটু স্টপ রাখেন। আচ্ছা, আমি একটু ইয়া করি, ইমরান ভাই একটু মিউট রাখেন। তো ক্লাসের ভিডিও আমরা কিভাবে এখান থেকে ডাউনলোড করব? আমরা যদি দেখি যে এখানে ক্লাসের ভিডিও আছে, তো এই ক্লাসের ভিডিওর উপর যে মাউস বাটন দিয়ে ডান ক্লিক করি, তাহলে আমাদের নিচে যে ডাউনলোড নামে অপশনটা দেখাবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে আমরা ক্লাসের ভিডিও ডাউনলোড করে নিতে পারবো। সেম ভাবে যদি আমরা আরেকটা উপায় নিতে চাই, এই ক্লাসের উপরে ডাবল ক্লিক করলে আমাদের অনলাইনে এখানে ক্লাসটা দেখে নিতে পারবেন। যেমন এখানে কিন্তু অলরেডি ক্লাসটা আছে, আপনি অনলাইনের মাধ্যমেও দেখে নিতে করতে পারবেন, আপনার কোনোভাবে ডাউনলোড করা লাগবে না। রিপন ভাই ক্যামেরাটা বন্ধ করেন এবং মিউট করে ফেলেন। আর এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ভাইয়া চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। জি ভাই, আপু আপনি তো বেসিকে আছেন, আপনার সাথে পরে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। আর সেম ভাবে ক্লাস ফাইলটা যদি আমি ডাউনলোড করতে হয়, তাহলে ক্লাস ফাইলের উপর আমি ডান ক্লিক করব এবং ডাউনলোডে ক্লিক করে দিব। তো এই ক্লাস ভিডিও কিভাবে পাবেন, ক্লাস ফাইল কিভাবে পাবেন, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আর যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন, তাহলে এখন জিজ্ঞাসা করতে পারেন, আমি তাহলে আরেকবার দেখাই দিব যদি কারো প্রবলেম থাকে। আমার একটু রিপিট করেন ভাই একবারে মেইল থেকে আপনি আচ্ছা। লিংকটা একবারে আচ্ছা, সবাই একটা মেইল রিসিভ করছেন। মেইল রিসিভ করার পরে ওই মেইলটা যখন ওপেন করবেন, ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে আপনার ড্রাইভে। সবাই মিউট করে ফেলি ভাই, আমি বারবার একই কথা বলছি, সবাই মিউট করে ফেলি। ভাই ক্লাস ফাইলগুলো ভিজিবল হচ্ছে না। আপনি ডাউনলোড করতে পারছেন না? ক্লাস ফাইলগুলো ভিজিবল হচ্ছে না। আমি যখন ক্লাস ফাইলে ঢুকতেছি দেখা যাচ্ছে হ্যালো ফারুক ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। হ্যালো ফারুক ভাইয়া, হ্যালো। আচ্ছা, ফারুক এখানে নাই, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে মেইলটা আমি তো রিসিভ করি না। মেইল কোনটা আপনাদের? আপনি যে ভিডিওটার মেইলটা বললেন। আচ্ছা, আপনি যদি সঠিক ইমেল আইডি দিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই মেল রিসিভ করবেন। আর যদি আপনার ইমেল আইডি কোনো ধরনের ভুল থাকে, তাহলে আপনি মেলটা রিসিভ করবেন না। আর অবশ্যই আপনাকে জিমেইল আইডি শেয়ার করতে হবে। আমি দেখলাম কয়েকজন ইয়াহু অথবা ব্র্যাক ব্যাংকের একজন দেখলাম মেল শেয়ার করছেন। না না ভাইয়া, আমি শুনেন, আমি রেজিস্ট্রেশনের মধ্যে যে আমার মেইল আইডিটা দিয়েছি সেটার মধ্যে কি মেইলটা আসবে নাকি? আপনি যে মেইলটা আমাদের কাছে শেয়ার করছেন, ওই মেইলটা চেক করলে একটা ইমেইল পাবেন। আচ্ছা আচ্ছা, নাহিদ ওকে। হাসান নামে একটা আইডি থেকে একটা ইমেইল পাবেন। তো সেই ইমেইলটাই ভাই আপডেটসে যান, ওখানে মেলটা পাবেন আপডেটস ফোল্ডারে। আপনাদের যদি জিমেইল থাকে, তো এই যে ভাইয়া যেটা বললো, আপনারা মিউট করে রাখেন ভাই প্লিজ। আমি বারবার একই কথা বলছি। এই যে আপডেট নামে যে অপশনটা আছে, এখানে দেখেন আমার দারাজ বিডি নামে একটা নিউ লেখা আছে। তো এই আপডেটস এর উপরে ক্লিক করলে এখানে একটা আপনারা ইমেল পেয়ে যাবেন। তো নাহিদ হাসান আইডি থেকে, তখন সেটা ওপেন করলে সেই ইমেইলের মাঝে দেখবেন যে ওপেন একটা ফোল্ডার লেখা আছে, সেখানে ক্লিক করলে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনি ক্লাস ভিডিওর উপরে ক্লিক করলে ক্লাসের প্রতিদিনের ভিডিও ওর মধ্যে আপলোড হয়ে যাবে। ওখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সেম ভাবে ক্লাসের আগে আমরা ক্লাসের ফাইলটা দিয়ে দিব, যাতে আপনাদের ক্লাস করতে সুবিধা হয়। তো এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি আবারও বলছি, যারা ক্লাসের ফাইল কোনো মেইল পাননি, মানে এই ড্রাইভের কোনো মেইল পাননি, তারা ক্লাস শেষে গ্রুপে একটা করে মেসেজ দিবেন। যদি কোনো মেইল না পেয়ে থাকেন, আপনাদের ইমেইলটা পুনরায় আরেকবার গ্রুপে দিবেন, বলবেন যে আমি ইমেইলটা পাইনি, ইমেইলে আরেকবার পাঠানো হোক। তাহলে আপনারা ওই ইমেইলে রিসিভ করবেন ওইটা। আমি এটা নিয়ে কথা বাড়াবো না, আমাদের ক্লাসের অলরেডি 12 মিনিট টাইম ওভার হয়ে গেছে। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো যে আমরা কোন ভার্সন দিয়ে আপনাদেরকে ক্লাস দেখাবো। আমাদের ভার্সনের সাথে আপনাদের কোনটা ব্যবহার করলে মিল থাকবে। তো মাইক্রোসফট অফিস 2013, 2016 অথবা 2019, এই তিনটা ভার্সনের মধ্যে যে কোনো একটা ভার্সন আপনারা রাখলেই হবে। যদি কারোর কাছে এই ভার্সন তিনটার মধ্যে না থেকে থাকে, তাহলে আমরা আজকে ক্লাস শেষে একটা মাইক্রোসফট অফিস 2013 এর রিপন ভাই প্লিজ একটু মিউট রাখেন। অফিস 2013 এটা আমরা একটা লিংক শেয়ার করব, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হলো 1 জিবির উপরে জায়গা, অবশ্যই অনেক সময় নেবে, ধৈর্য ধরে ডাউনলোড করে নেবেন।
আর যদি কেউ যদি অফিস 2010, 7, 2003 এই জাতীয় কোনো ভার্সন ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আনইনস্টল করে দিবেন আপনাদের পিসি থেকে। আমরা এইগুলোর সাথে আমাদের কোর্সের ম্যাক্সিমাম কোনো মিল পাবেন না। অবশ্যই আপডেট ভার্সনটা ব্যবহার করবেন। 2013 ব্যবহার করলে কোনো সমস্যা নেই, A to Z মিল পাবেন। আচ্ছা, তো আমাদের ক্লাস ভাই আমরা যারা অফিস 365 ইউজ করতেছি আমাদের এক্ষেত্রে কোনো প্রবলেম হবে? না না, এই 365 যদি কেউ ইউজ করে থাকেন তাহলে সেটা পেইড, তার জন্য সবচেয়ে বেটার। বাট 365 আসলে সবার জন্য হবে না, সবাই হয়তো ব্যবহার করতে পারবে না। 365 নিয়ে আমরা কথা না বলি, যাদের 365 আছে তাদের জন্য আমার অফিসে সবচেয়ে better। 365 ইউজ হয় তো এইজন্য। কোনো সমস্যা নেই, 365 তো একেবারে আপডেট ভার্সন। 365 টা হলো মাইক্রোসফট কোম্পানি যেটাই আপডেট করবে 365 এ অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যাবে, সেটা হলো একটা পেইড ভার্সন। আমরা অনেকেই কেনার সামর্থ্য হয়তো রাখি না, যেহেতু ওটার অনেক দাম। অনেক ভাবে কোম্পানি থেকে ইয়াদ করে থাকে যে কিনে সবাইরে দিয়ে থাকে। আমরা ওই 365 নিয়ে কথা বলি না, আমরা 2013টা ব্যবহার করব, 13টা ব্যবহার করলে হবে। আমি ডাউনলোড লিংকটা দিয়ে দিব আপনাদের গ্রুপে। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব খুব দ্রুত। আর আপনারা, আমি আরো একবারও বলছি সবাইকে, ক্লাস চলাকালীন সবাই মিউট রাখবেন। কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, ইমরান ভাই ক্লাসের মধ্যে আপনাদেরকে টপিক শেষ করার পরে জিজ্ঞাসা করবে এই টপিকের উপরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, দেন তখন আপনারা আনমিউট করে ওই টপিকটা নিয়ে কথা বলবেন। এর মাঝে প্লিজ ক্লাস চলাকালীন কেউ কোনো কমিউনিকেশন দিবেন না, তাহলে আমাদের ক্লাসে প্রবলেম তৈরি হবে। তো আমাদের অ্যাডভান্স যে ট্রেনার ইমরান ভাই, এখন আমি ইমরান ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি। ইমরান ভাই খুব দ্রুত করবে, ক্লাস শুরু করবে। তো আল্লাহ হাফেজ। ইমরান ভাই আপনি স্ক্রিন শেয়ার করে আপনি ক্লাস শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। সরি, আরেকটা বিষয়, আমরা আমাদের যখন অ্যাডমিনের থেকে একটা মেসেজ আপনাদের গ্রুপে যাবে, তখন আপনাদের কাছে রিকোয়েস্ট যে ওই মেসেজটার ইয়াতে কেউ ওকে, থ্যাঙ্কস বা কোনো লাইক এই জাতীয় কিছু দিবেন না। তাহলে হয় কি, আমাদের মেসেজটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তো অনেকেই আমাদের এখানে যারা আছেন, ম্যাক্সিমাম আই থিঙ্ক 90% লোক সারাদিন অনেক ব্যস্ত থাকেন। এই মেসেঞ্জার চেক করার মতো সময় অনেকের হয়ে থাকে না। হয়তো রাতে অবসর সময় আপনার মেসেঞ্জার চেক করলেন, যাতে আমাদের মেসেজটা সহজে তারা পেতে পারে। সেই কারণে আপনারা অবশ্যই আমাদের অ্যাডমিন থেকে কোনো কমিউনিকেশন গেলে অবশ্যই থ্যাঙ্কস, ওকে, এই জাতীয় কোনো ধরনের মেসেজ আপনারা করবেন না। যে কোনো কমিউনিকেশন আপনারা সরাসরি ফারুকের কাছে ফোন দিবেন। ফারুকের কন্ট্যাক্ট নম্বর আশা করি সবার কাছে আছে। যে কোনো সমস্যা হলে সরাসরি ফারুকের কাছে ফোন দিবেন। এই গ্রুপটা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদের কমিউনিকেশন গুলো নেওয়ার জন্য না। ইমরান ভাই শুরু করেন। ওকে, ধন্যবাদ নাহিদ ভাই। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন, আপনাদের ট্রেনার। সো নাহিদ ভাই তো মোটামুটি সব কিছুই বলে দিছে। তারপর আমি একটু বলি, সবাই কাইন্ডলি নিজ থেকে আপনারা সবাই মিউট করবেন, কারণ একজনের থেকে নয়েজ আসলে বাকি সবার জন্য অনেক প্রবলেম হবে। সো আমরা ক্লাস এখনই শুরু করব। ক্লাস শুরু করার আগে আমি যখন ক্লাসের টপিকস নিয়ে আলোচনা করব, দেন এটা কাইন্ডলি আপনারা একটু ভালোভাবে দেখবেন আগে। দেন আমি টপিকসটা এন্ড করার সাথে সাথে আপনারা তখন যে কেউ না বুঝতে পারলে তখন আপনারা কোশ্চেন করবেন। মূলত টপিকসটা আমি আলোচনার সময় কোশ্চেনটা না করি, আমি আগে ভালো মতো বুঝাই, না বুঝতে পারলে দেন কোশ্চেন করেন। সবাই মিউট করি একটু, এখনো মিউট অনেকজনের নেই, ওল্ড ইজ গোল্ড, আপনি একটু মিউট করেন। ওকে, সো আমরা যেহেতু আজকে টাইমটা অলরেডি অনেক কি হয়ে গেছে, আমরা এখনই আমাদের লাইভে যে ক্লাসটা শুরু করি। ওকে, সো আমাদের যে ক্লাসের যে ইগুলো আছে শিডিউল, কোর্সের যে শিডিউলগুলো, দেন আমরা যেহেতু এটা অ্যাডভান্সের ব্যাচ, সো অ্যাডভান্সের কাজগুলো করার আগে আমরা প্রধানত একটা বেসিকের যে ইম্পর্টেন্ট কিছু যে ফর্মুলা বা কিছু ইউজফুল যে টুলসগুলো আছে এটা সম্পর্কে একটু জানার জন্য আমরা ফার্স্টলি যে প্রথম যে ক্লাসটা, এই ক্লাসটা নিয়ে থাকি। সো সিমিলারলি আমরা আজকেও প্রথম যে ক্লাসটা করব, এটা মূলত বেসিকের কিছু ইম্পর্টেন্ট যেগুলো না হলে অ্যাডভান্সের কাজটা আমরা করতে গেলে প্রবলেম ফিল করতে পারি। সো এর জন্য আমার প্রথম ক্লাসটা বেসিক থেকে আমরা সবাই আসছি, বাট অনেক
আছে যে ফর্মুলা বা অনেক কিছু মানে যেগুলো দরকার হয়, ম্যাক্সিমাম টাইম আমাদের দরকার হবে, সো সেইগুলো কেউ জানতে পারি বা অনেকজন নাও জানতে পারি ওই টুলসটার ব্যবহার বা এরকম কোনো কিছু। সো এরকম থেকে আমরা টপ 10টা ফর্মুলা অথবা অপশন নিয়ে আমরা আজকের ক্লাস নাম্বার 1 শুরু করব। ওকে, সো তাহলে আমরা শুরু করি। এখানে দেখেন ক্লাস 1 বেসিক টুলস অ্যান্ড ফাংশন। তো এখানে আমরা আজকে 10টা ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ক্লাসটা একটু এক্সটেন্ড হইতে পারে যেহেতু অলরেডি ক্লাসের টাইমটা কিছুটা বেশি হয়ে গেছে। সো এখানে প্রথমে আছে গ্রুপ, তারপরে সিকোয়েন্স অনুযায়ী ট্রিম আছে, ট্রান্সপোজ, এগুলো আস্তে করে এক একটা করে আমরা দেখব। ওকে, এই ফাংশনগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা এক একটা করে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো প্রথম যে এটা আছে অপশনটা, এটা গ্রুপ। গ্রুপটা কি কি কাজে লাগে এটা আমরা এখন একটু দেখব। সো আমরা শুরু করছি। দুই একজন বলবেন যে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এক্সেলের শীটটা, এবং আমার কথাটা ক্লিয়ার কিনা। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক আপনার ইউ। কথা ক্লিয়ার, কিন্তু ক্লিয়ার আছে জি। অনেকেই ভিডিও অফ করে না এখনো। আচ্ছা, ভিডিওটা সবাই অফ করে দেবেন। ভিডিওটা অফ না করলে কি প্রবলেমটা হলো যে নেটওয়ার্কের যে এই সার্ভারটা আমরা যে লিংকটা দিছি, এই লিংকের একটা ইন্ডিভিজুয়াল সার্ভার, এই সার্ভারটা একটু স্লো হয়ে যাবে, কারণ ভিডিওটাই বেশি করে সার্ভারটা। ব্যান্ডউইথে প্রবলেম। রাইট, ওকে। ভাই অনেক নয়েজি হচ্ছে, নয়েজি হচ্ছে অনেক। সো সবাই আমরা আমার পাশে একটু ইয়া করে দেন আপাতত। আমার এখান থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, আপনারা সবাই বাইরে বাইরে থেকে নয়েজ আসতেছে, ওখান থেকে সবাইকে মিউট করে দেওয়া যায় না? অ্যাডমিন পর্যায় থেকে সবাইকে একটু মিউট করায় দেন। আচ্ছা, সবাই মিউট আছে অলরেডি, সমস্যা নাই। সো আমার এখানে তো পুরো ক্লিয়ারলি। সো নয়েজ আসতেছে কিনা কোনো, মনে হয় তো আসার কথা না। ওকে, তাহলে আমরা এখন ঠিক আছে। ওকে, আমরা শুরু করি তাহলে। প্রথম যে ফাংশনটা সেটা হলো গ্রুপ। এই গ্রুপটা কি আর কি কাজে এটা আমরা ব্যবহার করতে পারি, সো এটা দেখব। সো এটার জন্য আমি দেখেন প্রথমে একটা নতুন একটা শীট নিছি, একটা ব্ল্যাঙ্ক একটা শীট আছে। যে আমরা অনেক সময় কি করি যে দেখেন নিচে দিয়ে এরকম শীট থাকে আমাদের, এই যে নিচে যে শীটটা, এই যে এখানে আমরা ফ্লো করব, শীট 1 শীট 2 এরকম থাকে শীট 1 শীট 2 শীট 3 শীট 4 এরকম আমাদের বিভিন্ন শীট থাকে, বিভিন্ন শীটে বিভিন্ন ধরনেরই থাকে। সো আমরা যদি একই কাজ বিভিন্ন শীটে করতে যাই, সাপোজ মনে করেন যে এখানে আমি একটা শীটে আমি লিখলাম সাপোজ বাংলাদেশ লিখলাম, এখানে একটা টাইপ করলাম বাংলাদেশ। সিমিলারলি আমি চাচ্ছি যে না, আমার এই প্রত্যেকটা শীটে সেম জিনিসটাই হইতে হবে ওয়ান টাইমে, অর্থাৎ একই টাইমে প্রত্যেকটা শীটে একই যে জিনিসটা লিখছি এটা অ্যাপ্লাই হবে প্রত্যেকটা শীটে সেম টাইমে। মিউট করি ভাই, একজন আবার মিউট হয়ে গেছে। এটা কিভাবে হবে দেখেন। সো প্রথমে আমরা যে কাজটা করব, এই যে বাংলাদেশ লেখাটা, এটা দেখুন শীট 2 শীট 3 শীট 4 সেম টাইমে সেম জায়গায় এটা অ্যাপ্লাই হবে। সো এর জন্য আমরা কিভাবে করতে পারি, এটা আমরা ইচ্ছা করলে তো কপি করে দিতে পারি, যে কপি করলাম এখানে এনে পেস্ট করে দিলাম, বাট এটা ছাড়াও অল্টারনেটিভ যে অপশনটা আছে আমাদের কাছে আছে, সেটা হলো নিচের শীটগুলো আমরা আগে সিলেক্ট করব, কন্ট্রোলটা প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করব, দেন তারপরে একটা শীট আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে শীটগুলো। এবং এখানে একটা জিনিস দেখবেন, এই ফাইলটার নাম আমার বুক অন লেখা আছে, এখানে গ্রুপ লেখা চলে আসবে। তার মানে গ্রুপ যখন লেখাটা চলে আসবে তখন আমি এক জায়গায় কাজ করব, বাট যে কটা শীট আপনি সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা শীটে সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। আমরা একটু দেখি, দেখেন এখানে একটু ফলো করেন। আমি এখন শীট 1 এ আসি, শীট 2 তে এই কন্ট্রোলটা প্রেস করে, কিবোর্ডের যে কন্ট্রোলটা আছে কন্ট্রোলটা প্রেস করে শীট 2 শীট 3 শীট 2
এইগুলো আমি সাপোজ এই তিনটা আমি সিলেক্ট করলাম, আরেকটাও আছে বাট আমি তিনটা সিলেক্ট করলাম। দেখেন এই তিনটা সিলেক্ট করার সাথে সাথে এখানে পাশে দেখেন গ্রুপ লেখা চলে আসছে। তার মানে এখন আমার এই তিনটা শিটে আমি যে কোনো একটা শিটে যা লিখবো দেন বাকি শিটগুলোই সেম জিনিসটাই হবে। কেমন আমি একটু দেখাই। আমি এখানে মনে করেন বাংলাদেশটা কেটে দিই, আমি যে এখানে বাংলাদেশ লিখি, দেখেন বাংলাদেশটা লিখছি, এটাকে আমি একটা কালার করে দিই, হলুদ কালার করে দিলাম, জাস্ট ফিল করে দিলাম হলুদ। এখন আমি দেখেন গ্রুপটা আমি ক্যান্সেল করতে পারি কিভাবে, জাস্ট পাশে যে কোনো জায়গায় ক্লিক করে দিলে হবে, যে কোনো একটা শিটে আমি পাশের একটা শিটে ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু শিট আর নেই, দেখছেন চলে গেছে। শিট 1 এ দেখছেন বাংলাদেশ লেখা আছে, শিট 3 তেও কি বাংলাদেশ লেখা, শিট 2 তেও বাংলাদেশ লেখা, শিট 3 তেও বাংলাদেশ লেখা, প্রত্যেকটা সেম জায়গায় দেখেন। অর্থাৎ কলাম নাম্বার B6 এ, এটাও কলাম নাম্বার B6 এ, এটাও কলাম নাম্বার B6 এ সেম জায়গায় লেখা আছে। মূলত এটা বোঝানোর উদ্দেশ্য হলো সাপোজ আপনি তিনটা জায়গায় একই ফরম্যাটে আপনি কাজ করতেছেন, কোনো একটা ফর্মুলা বা কোনো কিছু একটা মিসিং হয়েছে অনেকগুলো শিটে, বাট প্রত্যেকটা শিটে এই সুলাইমান একটু স্লো করি ভাই, এই একটু স্লো করি, আমার প্রথম ক্লাস তো সমস্যা। সো মূলত গ্রুপটা ব্যবহার করার হলো যে একই শিটে যদি আমরা বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করতে চাই, যেমন ফর্মুলা মিসিং হইতে পারে বা কোনো ডাটা মিসিং হইতে পারে, যে একই ডাটা আমার প্রত্যেকটাই সেম জায়গায় হইতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা এটা এই গ্রুপ সিস্টেমটা করতে পারি। আমি আরেকটা দেখাই, আমি জাস্ট এখানে একটা ফরম্যাট তৈরি করব। আমি দেখেন 1 থেকে শুরু করে শিট 2, শিট 3, শিট 4 সবগুলো সিলেক্ট করলাম, বড় করি। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমি জি জি রেকর্ডিংটা কি চালু করা আছে? হ্যাঁ, রেকর্ডিং চালু করা আছে, সমস্যা নাই। আমি এখানে জাস্ট দেখেন একটা ফরম্যাট তৈরি করলাম, সিম্পল একটা ফরম্যাট, জাস্ট এই সেম ফরম্যাটটা দেখেন আমার শিট নাম্বার 2 তে চলে আসি। গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আমি করছিলাম শিট 2 তে, 3 তে, 4 এ সবগুলোই কিন্তু সেম ফরম্যাটটা হয়ে গেছে। এখন আমি আবারও গ্রুপে চলে যাই, দেখেন এখানে কিন্তু গ্রুপ নেই, তাহলে কন্ট্রোল প্রেস করে জাস্ট শিট 1, শিট 2, 3, 4 সবগুলো সিলেক্ট, জাস্ট কন্ট্রোল প্রেস করে এক একটার উপর ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখন আমি চেঞ্জ করতে চাই যে এখানে আমি সিট জায়গা বিট জায়গা আমি এখানে ডি দেবো, বাট আমি জাস্ট ফরম্যাটে একটা চেঞ্জ করলাম, যে এই ফরম্যাটটা আছে আমার এখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলাম। দেন আমি যদি এখন দেখি, দেখেন শিট 1 এ চলে যাই, ডি 2 তেও ডি, 3 তেও ডি, 4 এও ডি, অর্থাৎ অ্যাপ্লাইটা কি সব জায়গায় একই টাইমে ওয়ান টাইমে হয়ে যাচ্ছে। সো এটাই মূলত গ্রুপের যে এটা ব্যবহারটা, যে একই শিটে কাজ করব একটা শিটে, বাট বাকি শিটগুলো অটোমেটিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আশা করি সবাই গ্রুপটা আমরা বুঝতে পারছি। ইমরান ভাই, এটা তো আমাদের প্রথম দিকে আমাদের নাহিদ ভাইও দেখাইছিল বোধহয়। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আপনি দেখেন। আমি বলছি কি, আমি প্রথমেই বলে নিছি যে আমরা অ্যাডভান্সটা শুরু করার আগে যেটা বলছিলাম, এখানে প্রথমেই আমি যখন বললাম যে অ্যাডভান্সটা আমরা শুরু করতেছি, যেহেতু অ্যাডভান্স করার আগে কিছু টুলস আপনারা জানতে পারেন, সমস্যা নাই। বেসিক থেকে যেহেতু আপনারা আসছেন, কিছু বেসিক জানেন। সো আমি বেসিক থেকেই কিছু ইম্পর্টেন্ট যে এইগুলো আছে ফর্মুলা, যেগুলো ইউজফুল, যেগুলো দরকার হবে, সেইরকম কিছু আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। এটা যেহেতু বেসিকের, সো যার কারণে আমাদের কি হবে, আমাদের অ্যাডভান্সের যে ক্লাসগুলো হবে এটা অনেক সহজ হবে আমাদের জন্য। সো এইটা একটা শিফট দিয়ে দেখাইছিল আর কিছু, শিফট দিয়ে, ওকে, শিফট অথবা কন্ট্রোল যেটাই দেন হবে। শিফট দিলে কি হবে, আপনি একবারে যদি সবগুলো সিলেক্ট করতে চান, জাস্ট শিফট প্রেস করে লাস্টেরটাই ক্লিক করে দিবেন, তাহলে একবার লাস্টের শিটে ক্লিক করতে হয়, রাইট, হয়ে যাবে, সমস্যা নেই। যেহেতু আমরা সিলেক্ট সবাই করতে পারি, আমরা সিলেক্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, শিফটটা চেপে রেখে শিফট
এরকম চলে আসলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। একই সিস্টেম, এখানে যে সিলেক্ট করার সিস্টেম, এখানেও শীটগুলো একই সিস্টেম আপনি সিলেক্ট করতে পারেন। সো ওকে, এটা আমরা যেহেতু অনেকগুলো আজকে টপিকস আছে, সবগুলো আমরা শেষ করতে হবে। সো গ্রুপটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। দেন ট্রিমটা কি আছে, ট্রিমটা আমরা একটু দেখবো। ট্রিম বলতে আমরা সাধারণত কি বুঝি? ট্রিম বলতে আমরা সাধারণত বুঝি যে ছাঁটাই করা বা কোনো কিছুকে কেটে ফেলা বা এরকম কোনো কিছু। এক্সেলের এখানে যে ট্রিমটা আছে, এই এক্সেলে যে ট্রিমটা আছে TRIM, এই ট্রিমটার কাজ হলো, সাপোজ আপনি কোনো একটা ডাটা বা কোনো একটা লিস্ট আছে আপনার কাছে, এখানে হজবরলা কোনো লেখা, অর্থাৎ একটা লেখার পরে স্পেস বেশি আছে, একটা স্পেসের জায়গায় দুইটা স্পেস বেশি আছে বা তিনটা স্পেস আছে, এরকম থাকতেই পারে স্বাভাবিক। বা মানে অনাকাঙ্ক্ষিত যে স্পেসগুলো, অর্থাৎ যে যে স্পেসগুলো আমার দরকার নাই, ঠিক আছে, প্রপারলি যে একটা স্পেস থাকে, কেমন, আমি একটু জাস্ট এইটি চলে আসি, একটু দেখি। ওকে, এখানে আমরা একটু দেখি এমডি কামাল খান, দেখেন এখানে স্পেস দুটো তিনটে পড়ে গেছে, তার মানে কি এটা প্রপার না। এরকম যদি প্রায় 50টা বা 100টার মতো ডাটা থাকে আমার কাছে, লিস্ট থাকে, সো সেই ক্ষেত্রে কিন্তু এক একটা কেটে কেটে এইভাবে করে কেটে কেটে কারেকশন করা কি আমার পক্ষে পসিবল না। মিউট করি ভাই আপনাদের, সেটা বলছি, যার দেখেন একজনে মিউট হয়ে গেছে, রেজা ভাই, আপনি একটু মিউট করেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে। কোশ্চেন থাকলে আমি পরে, আমি যখন বলবো তখন কোশ্চেন আমি নেব, সমস্যা নেই। অর্থাৎ দেখেন এখানে এমডি শিমুল মোল্লা, তো শিমুল মোল্লার মাঝখানে কি আছে, কটা স্পেস পড়ে গেছে, আর প্রপারলি আমার এখানে স্পেস লাগতো, আমি কেটে দিয়ে দেখাচ্ছি, একটা স্পেস লাগতো, তাহলে এটা কি দেখতে, মানে এটা সৌন্দর্য, যেটা প্রপারলি দরকার হয় একটা স্পেস, বাট এখানে আমার যদি আমার স্পেস রয়ে গেছে কতগুলা, অর্থাৎ এরকম যদি প্রত্যেকটাই কেটে কেটে আমাকে সমাধান করা লাগে, তাহলে আমার অনেক টাইমের এক্সপেন্স হয়ে যাবে, টাইমটা বেশি লেগে যাবে। সো এটাকে আমরা কিভাবে রিডিউস করে কোনো একটা ফর্মুলার মাধ্যমে আমরা এইটাকে কেটে প্রপার যেটা দরকার সেটা দিতে পারি। সো এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এরকম কোনো ডাটা আপনার কাছে থাকে, সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, পাশের যে কোনো একটা শীটে, মানে এখানে যদি লেখা থাকে পাশে, আমরা যে পাশে একটা সেলে আমরা তার ডান পাশে বা বাম পাশে যেখানে হোক না কেন, ভালো হয় ডান পাশে একটা সেলে জাস্ট আমরা ইকুয়াল টু প্রেস করব। কোনো ফর্মুলার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাকে কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করতে হবে। তাহলে আমরা প্রথমে ইকুয়ালটা প্রেস করে ওই যে ট্রিম ফাংশনটা দেখেন উপরে লেখা আছে TRI, দেখেন অলরেডি চলে আসছে TRIM, ট্রিম। অত কিছু লেখলে আপনি TRI লিখলেও কি চলে আসতেছে, এই যে ট্রিম। আপনি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে পারেন, অথবা এখানে এটা ক্লিক করতে পারেন, অথবা আপনি পুরোটাই লিখতে পারেন, ট্রিম লিখে ফার্স্ট ব্র্যাকেট এইভাবে করতে পারেন, অথবা আপনি TRI লিখে জাস্ট এই যে যখন চলে আসবে তখন ট্রিমটাই ক্লিক করে দিলাম, ট্রিম ফাংশনটা চলে আসলো, মানে TRIM ফার্স্ট ব্র্যাকেট। এই পর্যন্ত আমরা আসার পরে এখানে আমি কি করব, এখানে কিন্তু আমি কিছু জানি না, আমি কি করব, আমার এখানে ফর্মুলা আসছে ট্রিম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, এখন আমি কি করব, কি কাজটা করব। সো এটার জন্য আমরা দেখেন নিচে একটা হিন্টস দেওয়া থাকে সবসময়ের জন্য, যে কোনো ফর্মুলার ক্ষেত্রে, এই দেখেন এটা কিন্তু সবসময়ের জন্য থাকবে আপনার। এখানে কি লেখছে, ট্রিম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিছে, তারপরে বলছে টেক্সট, এখানে টেক্সটটা লিখুন বা টেক্সটটা দেন, তার মানে যেটাই সমস্যা, যেটাই স্পেস বেশি আছে কম আছে, এইটা এই যে সেলটা, এই সেলটা দেখা যায়, অথবা এখানে আপনি কোনো কিছু টাইপও করে দিতে পারবেন, দরকার নেই। এখানে আমার মূলত যে সেলটা আছে এই সেলটা আমি দেখাই দেবো। এখন কোন সেলটা, এই যে পাশে যে সেলটা সমস্যা, এই সোজাসুজি যে সেলটা, এই সেলটাকে আমি জাস্ট ক্লিক করে দিলাম, দেন আমি এখন ইন্টার প্রেস করে দেবো কিবোর্ড থেকে, ইন্টার, আমার আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক্যালি এক্সেল নিয়ে নেবে। আমি ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে ইন্টার, দেখেন যখন আমি ইন্টারটা প্রেস করে দিই অটোমেটিক্যালি দেখেন এমডি কামাল খান, এটা কি প্রপার আছে, আর এটা কি একটা বেশি ছিল এখানে 2-3টে স্পেস। আমি যদি এইটাকেই এখন একটা কিন্তু ফর্মুলা করছি, বাকিগুলো আমি অ্যাপ্লাই করতে গেলে জাস্ট কি করব, এই দেখেন ডান পাশে নিচের দিকে এসে যখন আপনার কার্সরটা এই যে এখানে এনে এই টাইমে আসার পর দেখেন আপনার কার্সরটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাস চিহ্নটা আছে
সাদা বা হোয়াইটের মতো, এই দেখেন যখন আপনি ডান কোণা নিচের দিকে আনবেন এটা তখন এরকম ব্ল্যাক হয়ে যাবে। তার মানে এটাকে আপনি ধরে এখন যদি ক্লিক করে টেনে দেন নিচের দিকে, এরকম টেনে দেন, দেখেন অটোমেটিক্যালি একই ফর্মুলা সবগুলা প্রত্যেকটা রোতে অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা আপনি এটাকে কপি করে কন্ট্রোল সি অথবা এইভাবে রাইট বাটন ক্লিক করে কপি করে সিলেক্ট করে বাকিগুলো পেস্ট করে দিতে পারেন। এই যে পেস্ট অথবা ইন্টার প্রেস করে দিলেও পেস্ট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা এই যে ডাটা এখানে তিনটা দেখাইছি, এখানে কিন্তু আপনার সাপোজ আমি বলছি যে 50 থেকে 100টা থাকতে পারে। সো সেই ভাই একটা কোশ্চেন করার ছিল। এই টপিক হ্যালো, জি জি জি। আচ্ছা, আপনি এখানে এমডি কামাল খান, ঠিক আছে, এই কামাল খান যে এমডির পরে যে স্পেসটা দেয়া আছে আর কি, তো এমডি কামাল খান এখানে যদি এই লেখাটা না থাকে, যদি কোনো সংখ্যা থাকে, মনে করেন কোনো অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো কিছু থাকলে হবে। আপনার স্পেস অনাকাঙ্ক্ষিত স্পেসটা সে কেটে দেবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দশমিক গুলি কাটবে না, তাই তো? মানে ওই কোনো সংখ্যার পরে যে দশমিক, আমি দশমিক তুলে দেবো, কোনো দশমিক, কোনো স্পেস, কোনো কিছু প্রবলেম নাই। আপনার জাস্ট এখান থেকে অনাকাঙ্ক্ষিত যে স্পেসগুলো এইগুলো ছাড়া বাকি কোনো কিছু আপনার মিসিং হবে না, সবকিছু আপনার থাকবে, সমস্যা নেই। এটার কাজ হলো শুধু স্পেসগুলোকে কেটে দেওয়া, আর কোনো কিছু কাটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো কি করছি আমি জাস্ট ভাইয়া সংক্ষেপে আবার একটু দেখায় ফেলেন বিষয়টা। আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করছি, TRIM ট্রিম প্রেস করছি, রাইট ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট আসলো। এখন এখানে কার্সরটা থাকা অবস্থায় আমি এই সেলটা দেখাই দেবো যে সেলে আমার স্পেসগুলো বেশি আছে, থাকুক আর না থাকুক। যদি থাকে সে অটোমেটিক্যালি কমাই দেবে। দেখেন এখানে রিডিউস করে প্রপারলি যে স্পেসটা দরকার সেই স্পেসটা দিছে। এখন এটাকে জাস্ট আমি নিচের দিকে টেনে দেই। দেখেন এখানে শ্রীনিপা দাস, এর প্রথমে কি, প্রথমে 2-3টে ছিল, স্পেস ছিল, কিন্তু এর কি প্রথমে কোনো স্পেস আছে? তার মানে প্রথমে তো আমার কোনো স্পেস লাগে না। সো অবশ্যই সে কি করছে, প্রথমে কোনো স্পেস রাখি নাই, অটোমেটিক্যালি এই স্পেসগুলোকে কেটে সেইভাবে দিয়ে দিছে। সো ওকে, দেন এরপরে যে স্পেসগুলো আছে স্পেসগুলো ইমরান ভাই, এখানে শুধু কি ট্রিমের মাধ্যমে শুধু কি স্পেসিফিক মানে হেফাজতটাকে ঠিক করা হয় নাকি আর অন্য কিছু করা যায়? ট্রিমের মাধ্যমে আমরা শুধু স্পেসগুলোকে রিডিউস করব। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমরা তাহলে ট্রিম ফাংশনটা মোটামুটি আমরা শিখলাম। দেন ইমরান ভাই, জি, ছোট্ট একটা কথা বলতে পারবো যদি কিছু মনে না করেন? ইমরান ভাই, আপনি তো দেখিয়েছেন আমাদেরকে জাস্ট হচ্ছে এক্সেলের এক পাশ থেকে এক্সেল থেকে আরেক সেল, সেম জিনিসটা যদি আমি এক শীট থেকে ডিফারেন্ট শীটের এই কাজটা করি, সেম ভাবে করলেই হবে, কোনো প্রবলেম হবে না? না, আপনি যেখানে করুন না কেন, আপনি যেখানে করুন কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি ইমরান ভাই, থ্যাংক ইউ। সো একটা জিনিস এটা হলো, আপনারা এটা নিয়ে আজকে সব ধরনের অ্যাপ্লাই করবেন। যে কোনো ধরনের প্রবলেম হইলে নেক্সট ক্লাস তো আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কোশ্চেন করবেন যে আমি এটা করতে গেছিলাম, এটা এইভাবে করতে গেছিলাম, বাট এইভাবে হচ্ছে না, এটা আমি সলিউশন দেন, ইনশাআল্লাহ আমি সলিউশন দেব, কোনো প্রবলেম নেই। সো ওকে। হ্যাঁ ভাইয়া, হ্যালো। জি হ্যাঁ, হ্যালো জি ভাই। ভাইয়া, এই আপনি যেগুলি করছেন এগুলো কি রেকর্ড হচ্ছে না কি? সব রেকর্ড হচ্ছে, আপনারা ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন, সমস্যা নেই, সব রেকর্ড হচ্ছে। ওকে 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 ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। সো ট্রান্সপোজটা কি এটা দেখবো, এটা আমাদের অনেক সময় দরকার হবে। সো ট্রান্সপোজটা তো আমরা দেখবো। ট্রান্সপোজের কাজ হলো জাস্ট কি বলা যায় যে সিম্পলি যদি আমরা বুঝি যে যদি 90 ডিগ্রি থাকে এটাকে আমরা 180 ডিগ্রি করে দিতে পারি, মানে ডাটাটাকে। কেমন দেখেন, আমার এই ডাটাটা এইভাবে আছে, দেখেন এই সোজা আছে ডাটাটাকে। ডাটা কেমন আছে, এটা এই রো অনুযায়ী ডাটাটা আছে। এখন এই ডাটাটাকে আমি যদি কপি করি এখান থেকে, দেখেন কপি করলাম, এটাকে আমি এখন যেহেতু লম্বালম্বি আছে এটাকে আমি এখন হরাইজন্টাল অর্থাৎ কলাম অনুযায়ী করতে পারি। কিভাবে দেখেন, এটাকে আমি জাস্ট কপি করলাম, এখন আমি রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন 1 2 3 পেস্ট অপশনে গিয়ে, পেস্ট অপশন থাকবে, অটো শর্টকাট থাকবে আপনাদের, 1 2 3 4 নম্বরটায় আসবেন, ট্রান্সপোজ লেখা থাকবে। এখানে এসে 1 2 3 4 নম্বরটা কি, ট্রান্সপোজ লেখা, দেখেন অটোমেটিক ট্রান্সপোজে ক্লিক করলে এই যে জিনিসটা আছে যেটা রো অনুযায়ী লেখা ছিল এটা এখন অটোমেটিক্যালি আপনার, একটু দেখি একটু বড় করে,
সবগুলো আসছে কিনা। হ্যাঁ দেখেন সবগুলো কি আসছে, যে ওটা রো অনুযায়ী আছে এটা অটোমেটিক্যালি কলাম অনুযায়ী হয়ে গেছে। এটা অনেক সময় দরকার হয় যে এরকম আছে আমার এটাকে তাৎক্ষণিক এইভাবে করতে হবে। তো শুধু এইটা না, আপনি পুরো ডাটাটাকে একটু দেখি, আমি কপি করি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কপি করি। কপি করে রাইট বাটন ক্লিক করব, দেন ট্রান্সপোজ এটাই ক্লিক করে দেব। দেখেন এখানে 1 2 দুইটা ছিল, এই যে এস সিরিয়াল, এই যে মোস্ট এটা চলে আসছে এখানে, এই দেখেন দেখছেন এটা এইভাবে চলে আসছে। অর্থাৎ এটা ছিল কি 90 ডিগ্রিতে, এটা হয়ে গেছে 180 ডিগ্রি। অর্থাৎ ছিল আপনার প্রথমে হরাইজন্টালি, এটা পরে ভার্টিক্যালি হয়ে গেছে। সো ট্রান্সপোজটা যে ইজি জিনিস, জাস্ট কি করলাম আমরা কপি করা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ট্রান্সপোজ, এটা দরকার হবে। টুলস গুলো দেখানোর কাজ হলো যে আমরা নেক্সট কোনো কিছু করতে গেলে এইগুলো শর্ট মানে খুবই, যেহেতু আমরা এক একটা করে করে এইগুলো অনেকজন করে যে এটা আমার এখন এইভাবে দরকার, তাহলে প্রথমে গ্রুপ তারপরে এটা এই লিখতে হয়, কিন্তু না লিখে আমি ডাইরেক্টলি কি করতে পারলাম। ওকে, আমরা কি ট্রান্সপোজটাও শিখলাম। কিছু শুনতে পাই না তো। ওকে, ট্রান্সপোজটা আমরা ওকে করলাম। দেন এখন আমরা আসি, হ্যালো জি হ্যাঁ ভাই, অন্যদের কি প্রবলেম হচ্ছে, আপনার কি শুনতে পারতেছেন না? সাউন্ড নাই। না শুনতেছি ভাই, শুনতেছি ভাই একটু ভাইয়া শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, যার প্রবলেম হচ্ছে একটু কেটে দেন, হ্যাঁ সমস্যা নাই। যার প্রবলেম হচ্ছে জাস্ট কেটে আবার নতুন করে রিজয়েন করেন, হতে পারে কারণ নেটওয়ার্ক সমস্যা জনিত, এটা সিম্পলি হইতেই পারে সবার। হ্যালো ওকে সাউন্ড ঠিক আছে। ওকে, আপনি কেটে দিয়ে রিজয়েন করেন যার সমস্যা হচ্ছে। ভাইয়া ট্রান্সপোজে একটা প্রশ্ন আছে, বলবো? ভাইয়া ট্রান্সপোজটা একটু বোঝাবেন না একটু? রাইট রাইট, ওকে একটু আমার প্রশ্নটা একটু নেবেন আগে। বলেন, হ্যাঁ কোশ্চেনটা করেন। ট্রান্সপোজটা তো আমরা 160 ডিগ্রিকে 90 ডিগ্রিতে করলাম, কিন্তু 90 ডিগ্রি থাকলে কি 180 ডিগ্রি করা যাবে? ওকে ওকে, দেখেন আমি যদি এটা, হ্যাঁ আপনার ওটা একটু দেখা যাবে। হবে। দেখেন এটা আমি এখন এইভাবে করলাম, ঠিক আছে? এখন এটাকে আমি এখন কপি করলাম, আবার এই যে কপি করলাম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে, এটা শেষ পর্যন্ত নিয়ে জাস্ট কপি করলাম। দেন আমি এখানে আবার যদি এখানে পেস্ট করতে চাই হবে, কোনো সমস্যা নেই, হয়ে গেছে সবভাবেই হবে। তখনও ট্রান্সপোজ অপশনই আসবে, তাই তো? ট্রান্সপোজ থ্যাংক ইউ আবার ট্রান্সপোজ, থ্যাংক ইউ ভাই। তাহলে আমরা ট্রান্সপোজটা শেষ করার পরে দেন এখন কি আছে আমাদের, ডুপ্লিকেটটা আমরা কিভাবে বের করতে পারি এটা একটু দেখি। ডুপ্লিকেট জিনিসটা কি আর কিভাবে এটা বের করতে পারি। ওকে, এখানে দেখেন আমাদের কিছু মোবাইল নাম্বার আছে, আমি একটু আগে এটা ক্লিয়ার করে দিই। আর প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই আপনারা, আমরা প্রত্যেকটা ক্লাসের আগে আমরা কিন্তু এই এক্সেল শিটটা কিন্তু দিয়ে দিই, 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে এক্সেল শিটটা দিয়ে দিই। আপনারা একটু আগে এটা ডাউনলোড করে নিয়ে নিজেরা একটু দেখে নিলেন, তাহলে আর কি জিনিসটা আপনি আরো ক্লিয়ার হবেন, সমস্যা না। ওকে, সো এখানে মনে করেন যে কিছু নাম আছে, তাদের মোবাইল নাম্বারগুলো আছে। এখন এরকম একটা ডাটা যদি আমার সামনে দেওয়া হয়, আমাকে বলা হলো কিছু এর ভিতরে একই নাম্বার 2 বার আছে কিনা, মানে যেটাকে আমরা সংক্ষেপে ডুপ্লিকেট বলি, যে ডুপ্লিকেট নাম্বার কোনো কিছু আছে কিনা, এটা একটু আইডেন্টিফাই করে দেওয়ার জন্য। সো এটা আমরা সিম্পলি আমরা কিভাবে বের করতে পারি, দেখেন জাস্ট আমরা পুরো সেলটা, পুরো রোটা, এইটাকে, এই যে কলামটা আছে পুরো কলামটাকে একবারে সিলেক্ট কিভাবে করি আমরা, এই যে বির উপরে ক্লিক করলে কি হবে দেখছেন, পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এখন আমাদের যে কাজটা হবে, আমরা হোম রেবনে আসবো। এগুলো কিন্তু রেবন, এই যে উপরে যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো এক একটা রেবন। তা প্রায় 60% টুলসের কাজ কিন্তু হোম বাটনেই আছে। এখানে এইটুকের ভিতরে প্রায় 60% টুলসের কাজ আছে, বাকিগুলো এখানে আছে, মানে ম্যাক্সিমাম সব হোমের ভিতরেই আছে। সো দেখেন হোম থেকেই আমরা একটু মিডলের দিকে আসবো, দেন কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে এখানে জাস্ট ক্লিক করব, হাইলাইট সেল রুল, এখানে ক্লিক করে এখান থেকে সবার লাস্টে চলে আসবো ডুপ্লিকেট ভ্যালু। মানে তার মানে কি হচ্ছে যে আমাকে যেহেতু, হ্যালো জি ভাই কোনো প্রবলেম?
না ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। আমি একটু পরে কোশ্চেন করবেন, আমি আগে টপিকসটা বোঝাই, না বুঝতে পরে ফোন দিয়ে। মূলত কাজটা ছিল ডুপ্লিকেট ভ্যালু আমরা কিভাবে আইডেন্টিফাই করে বের করতে পারি। তো প্রথমে যেখানে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোম রিবন থেকে মিডলের দিকে কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবো। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করে হাইলাইট রুলে ক্লিক করব। হাইলাইট রুলসে ক্লিক করে এখান থেকে চলে আসবো সবার লাস্টের দিকে। হাইলাইট বলতে কি হবে, যে এইগুলো যেগুলো ডুপ্লিকেট থাকবে সেগুলোকে অটোমেটিক্যালি যে কোনো একটা কালারের মাধ্যমে হাইলাইট করে দেখাই দেবে। সো কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইটে যাব, হাইলাইট থেকে এই যে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটটাই ক্লিক করে দেব। দেখেন ডুপ্লিকেটে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি একটা কালার চলে আসতেছে। সো দেখেন এখানে এইটা, এই নাম্বারটার এই নাম্বারটা মেবি দুটো নাম্বার সেম হয়ে গেছে, বাকিগুলো কিন্তু ঠিকই আছে, বাট এই দুটোর কালারটা কিন্তু কি একটু হাইলাইটস হয়ে গেছে, অর্থাৎ লাল হয়ে গেছে। তার মানে এই দুটা ডুপ্লিকেট। দেখেন আমি যদি একটা চেঞ্জ করে দিই, দেখেন অটোমেটিক্যালি এখানে যদি 13 আছে, এখানে যদি আমি এটাকে সাপোজ 19 করে দিলাম, তাহলে কি আর কোনোই থাকলো? তার মানে এর সবগুলোই এখন আর কি ডুপ্লিকেট নেই। আমি আবার একটু আন্ডু করে দেই, দেখেন মানে অর্থাৎ এখন আমি কন্ডিশনাল যে দিয়েছিলাম, অর্থাৎ এখানে 13ই রয়ে গেছে। তাহলে কি হলো, এই দুটো ডুপ্লিকেট, অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারবো যে এই দুটো এখানে ডুপ্লিকেট আছে। সো ডুপ্লিকেট নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? আমরা কিভাবে ডুপ্লিকেটটা বের করলাম? ওকে ভাইয়া, কিছু মনে না করলে আমাকে একটু শর্টকাট করে আরেকবার দেখাতে পারবেন? জাস্ট আরেকবার। জাস্ট আমরা কলামটাই সিলেক্ট করব, মিডল থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট রুলস, হাইলাইট রুল থেকে সবার লাস্টে চলে আসবেন ডুপ্লিকেট ভ্যালু। এই যে এখানে ডুপ্লিকেট ভ্যালুটা জাস্ট ক্লিক করে দেবেন আর ওকে প্রেস করবেন, আর কোনো কাজ নেই। অটোমেটিক্যালি সে যেগুলা থাকবে সেগুলো অটোমেটিক্যালি এই কালার করে দেবে, লাল কালার। ওকে, অন্য কালার করা যায়, কি কালার করা যায় এটার জন্য আমরা নেক্সট ক্লাসে আছে, গতকাল আগামীকাল যে ক্লাসটা হবে সেখানে ডিটেলস আমরা পাবো। যেহেতু আগামীকাল যে ক্লাসটা হবে অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড ডেটা ভ্যালিডেশন, সো এটার ভিতরে বিস্তারিত আমরা বাকি যেগুলো আছে এগুলো আমরা দেখব। কন্ডিশনাল ফরম্যাটিং এ আরো অনেক অনেক কাজ আছে, সেগুলো আমরা দেখব কালকে। ওকে, সমস্যা নাই। এখন যে কাজটা আছে, হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি। হ্যাঁ ভাইয়া, যদি ডুপ্লিকেট থাকে আমি একটা ডিলিট করে দিতে চাই, হ্যাঁ তাহলে সেটা কিভাবে করব? ডিলিট দেন, ডিলিট দিলে তো ডিলিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া এইটা নিয়ে একটু প্রশ্ন আছে। আপনি তো ভ্যালু ডুপ্লিকেটটা দেখালেন, কিন্তু যদি নাম ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে কি ভ্যালু? আপনার নাম যেখানে দেন না কেন এই সেম জিনিসটাই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখেন এখানে দেখাই দিই, যেহেতু আপনার কনফিউশন হয়ে গেছেন। ডুপ্লিকেট দিলাম, এই যে ডুপ্লিকেট দেওয়ার পর দেখেন যদি কোন এই নামটা আমি কপি করে এই নামটাই কপি করে আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, দুটো নাম বিল্লাল বিল্লাল ডুপ্লিকেট হয়ে গেছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, ইজি ফাংশন, এগুলা জাস্ট বেসিক থেকে আনা হয়েছে, যেহেতু ওটা আমরা নেক্সট কিছু ক্লাসের জন্য এটা আমার খুবই দরকার হবে। সো ডুপ্লিকেটটা আমরা বুঝতে পারার পর, যদি বুঝতে পারি, দেন এরপরে এম রাউন্ডটা আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। ইন্টিজার এটা পরে দেখব। len, যেহেতু এটা সম্পৃক্ত len একটা ফাংশন আছে, এটা একটু আমরা দেখব। len খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফাংশন। ফাংশনটা খুবই ছোট, বাট এটা অনেকটা, একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখেন len লেখা, আমরা যদি, অর্থাৎ অনেক সময় কি হয় যে এখানে যে আমার 11টা ডিজিটের দরকার হয়, আমাদের দরকার হলে 11টা ডিজিট, অর্থাৎ একটা মোবাইল নাম্বারে 11টা ডিজিট থাকে, কিন্তু ভুল করে যদি কেউ 12টা অথবা 10টা দিয়ে দেয়, এখন আমার যে এখানে সাপোজ কয়টা আছে, 12টা লিস্ট আছে, এই 12টা এখন প্রত্যেকটা কি গুনে গুনে দেখা সম্ভব? যে এখানে দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে কয়টা, এটা দেখা আমাদের কাছে মানে ইম্পসিবল, কারণ এতগুলো ডাটা এইভাবে গুনে গুনে যে সবগুলো সঠিক আছে কিনা এটা দেখতে গেলে সময় সাপেক্ষের ব্যাপার। সো এটা, এবং আমরা এটা গুনতে গুনতে কিন্তু কি আমরা ভুলও করতে পারি, যে না আমরা সব করে করলাম বাট একটা তো মিসিং হইতেই পারে স্বাভাবিক। সো ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। জাস্ট ছোট একটা ফর্মুলাটা হলো কি, জাস্ট আমরা ইকুয়াল টু প্রেস করব, দেন len,
জাস্ট len লেন প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট দেব। দেখেন এই যে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের উপরে কি লিখবো না লিখবো এটা বোঝাইতে গেলে এই যে আমি বলছিলাম যে ফর্মুলার ভিতরে অটোমেটিক্যালি আমাকে দেখাই দিচ্ছে টেক্সট লিখতে বলছে, অর্থাৎ আপনি এখন আপনার কাঙ্ক্ষিত ওই সেলটা দেখাই দেন, অথবা আপনি এখানে যেটা টাইপ করবেন সেটা অনুযায়ী হবে। তো আমার জাস্ট আমি সেলটা দেখাই দেবো, অর্থাৎ টেক্সট যখন বলবে তখন আমি কাঙ্ক্ষিত যেখানে আমার যেটা কাজটা করব যেটার যে সেলের উপরে সেই সেলটা আমি দেখাই দেবো। এই সেলটা দেখাই দিলে এন্টার প্রেস করে দিলাম। দেখেন এখানে অটোমেটিক 11 চলে আসছে, তার মানে এখানে 11টা ডিজিট আছে। এখন আমি এটাকে ধরে নিচের দিকে টান দিয়ে দিই, দেখেন এখানে এই যে একটা ভুল বের হয়েছে, এখানে 12টা চলে আসছে, এই যে 12টা চলে আসছে দেখা যাচ্ছে এখানে 12টা, এখানে কয়টা আছে 10টা। তার মানে এগুলো কি আমরা সহজে ভুলগুলো ধরতে পারবো। শুধু যে মোবাইল নাম্বার দিয়ে আমি এক্সাম্পল দিছি তা না, এটা আপনার যে কোনো একটা প্রতিষ্ঠানের আইডি হইতে পারে, এমপ্লয়ি আইডি হইতে পারে, এনরোল হইতে পারে, মোবাইলের আইএমই হইতে পারে, বিভিন্ন ধরনের যে এইগুলো আছে সেইগুলো আপনি এভাবে আইডেন্টিফাই করে যে দেখতে পারেন। আপনি যে কোনো ডিজিট থাকবে সেগুলো ডিজিটে কাউন্ট করে দেখাই দেবে যে এর ভিতরে কতগুলো ডিজিট আছে। ভাই আমি এখানে কলম নির্ধারিত করবো না, আমি শুধু সংখ্যা ডিজিট করবো। যেমন এখানে শুধু 10টা ডিজিট যে এইগুলো লিখবো, তাহলে আমরা এই ট্যাক্সের ভিতরে কি লিখবো? বুঝতে পারিনি ভাই, একটু আবার বলেন। আমার ট্যাক্সের ভিতরে তো এখানে কলম থেকে মোবাইল যে নাম্বার আছে একটা ডাইরেক্ট সরাসরি এখানে ট্যাক্সে অন্তর্ভুক্ত করছেন, যেমন B2, রাইট? হ্যাঁ, আমি এটি না একটা শুধু আমি সংখ্যা রাখবো 10, মনে করেন 10, আমি এরকমের B2 এমন রাখবো না, মানে কি শুধু 10 বা 12 রাখবো। আমি 12 আজকে খুঁজে রাখবো, কিন্তু আমি 12টা সংখ্যা এটি রাখবো বা আমি সিলেক্ট করবো, তাহলে আমি কি করতে পারি? আচ্ছা আমি বলি আপনাকে, আপনি len ফার্স্ট ব্র্যাকেট দিলাম, জি len ফার্স্ট ব্র্যাকেট, আপনি ভিতরে কত দিতে চাচ্ছেন সংখ্যা বলেন? আমি এখানে 10 যেগুলো আছে সেগুলো কাউন্ট করবো, আর বাকিগুলো আমি এখানে মুভিংই করবো না বা ছেড়ে দেবো, বা 11টা রাখবো। 11টা মনে করেন 11টা সংখ্যা যেগুলো আছে মোবাইল এগুলো রাখবো, আর অন্যগুলো আমি এখানে দেখাবো না। ওইটা আছে না আছে জানার দরকার। ও, এটার জন্য আমার তো এখানে দরকার না। আপনি এখানে দেখেন আমরা ফিল্টার সবাই জানি যে এখানে আমরা ফিল্টার করতে পারি, এইভাবে ফিল্টার করে এই যে ফিল্টার আছে, ফিল্টার করে আমরা ফিল্টার করতে পারি। এই যে আমরা ফিল্টার যদি করে দিই, এখান থেকে ফিল্টার কোথা থেকে, হোম থেকে, এই যে ফিল্টার যদি আমরা করে দিই, দেখেন এখন আপনি যে সংখ্যাটা রাখতে চাচ্ছেন সেই সংখ্যাটা রাখেন, সমস্যা নেই। এই যে এখানে ক্লিক করে আমি 11টা 12টা টিকটা উঠে দিই, শুধু করে 10টা রাখবো। 10এর যতগুলো থাকবে সবগুলো চলে আসবে এখানে। থ্যাংক ইউ ভাই। আমি চাচ্ছি শুধু 12টা রাখবো বা শুধু 11টা রাখবো, অর্থাৎ যেগুলো ভালো আছে সেগুলো রাখবো, যেগুলো 10 12 যেগুলো সমস্যা আছে সেগুলো রাখবো না। দেখেন শুধু 11 গুলোই চলে আসছে, বাকিগুলো আসেনি। ওকে, ফিল্টার করে কাজটা আমরা করতে পারি, সমস্যা নেই। সো ওকে, আমরা তাহলে len আমরা সবাই শিখলাম কিভাবে ডিজিট গুলাকে কাউন্ট করা যায়। ভাইয়া আবার একটু সংক্ষেপে দেখাবেন প্রত্যেকটা আর কি। জাস্ট ইকুয়াল টু প্রেস করলাম, len লেনটা কি জন্য? লেন্থ আমরা সব বলতে লেন্থ বলতে লেন্থ বোঝায় যে কতগুলো ডিজিট আছে, কতগুলো ডিজিটের লেন্থ, এটা বোঝানোর জন্য len সম্পর্কে ফর্মুলাটার মানে নাম হলো লেন। এটা মনে রাখবেন। যেমন যে লেন দিয়ে আমরা কি করতে পারি, ডিজিট কাউন্ট করতে পারি। len ফার্স্ট ব্র্যাকেট, দেন যে সেলটা দেখাতে চাচ্ছেন সেই সেলটা জাস্ট সিলেক্ট করে দিলেন অটোমেটিক্যালি। যদি আপনি এখন টেনে দেন নিচের দিকে, দেখেন সবগুলা চলে আসবে। ওকে, সো সিম্পল। এটা এইগুলা এই ফর্মুলাগুলো ইমরান ভাই একটু কথা ছিল। হ্যাঁ, আচ্ছা এই ক্ষেত্রে কি আমরা কি শুধুমাত্র সংখ্যাগুলো দেখতে পারবো নাকি শুধু অক্ষরগুলো দেখতে পারবো? এনি কাইন্ড অফ। আমি যদি এটাকে আমি যদি len দিয়ে যদি আমি নামটাকে দিয়ে দিই, নামের ভিতরে কতগুলো আছে জানেন? 14টা আছে টোটাল, স্পেস সহ। স্পেসটাও কিন্তু একটা কি, একটা যদি একটা স্পেস দেই, একটা স্পেস মানেও একটা কি, একটা ডিজিট। ওকে, তাহলে এর ভিতরে টোটাল গুণে দেখবেন যে 14টা আছে। 1 2 ডট 3 4 একটা স্পেস 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা আছে, 14টা ডিজিট চলে আসছে। ওকে, সো সবগুলোই হবে, সমস্যা নাই। এনি কাইন্ড অফ যাই দেবেন না কেন সেই ডিজিটটা জাস্ট কাউন্ট করে দেবে। আচ্ছা ইমরান ভাই, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম এই রিলেটেড। জি, আপনি ওই আমাদের এর আগে ট্রিমের মাধ্যমে মানে
স্পেসটা মিনিমাইজ করা শিখাইছেন। এখন অনেক ক্ষেত্রে আমার যদি এমন কোনো ইয়ে হয় যে আমি কোনো স্পেসই রাখবো না, সেই ক্ষেত্রে কি কোনো কিছু করা যায় কিনা? স্পেসের ক্ষেত্রে ওইটার থেকে তাই তো, স্পেস যদি আপনি না রাখতে চান সমস্যা নেই। এটার ক্ষেত্রে আপনার একটা ইয়ে আছে, সেটা হলো এরকম আপনি করে রাখবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে, পুরো ডাটাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস রিপ্লেসটাই ক্লিক করব, অথবা কিবোর্ডে একটা শর্টকাট কি আছে কন্ট্রোল এইচ, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এইচ, CTRL প্লাস এইচ, এটা প্রেস করব, ঠিক আছে। তাহলে আপনি এটা যদি প্রেস করেন, এই যে এখান থেকে যদি আমি করি রিপ্লেসে ক্লিক করে ফাইন্ড যে জাস্ট খালি ফাইন্ড যে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি এটা জানি, মানে মানে ওখানে স্পেস কোনো কিছু স্পেস ইয়ে করে ওইখানে রিপ্লেসে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এছাড়া কি কোনো আপনার এরকম লেন্থ বা লেফট রাইট এরকমের কোনো কিছু আছে কিনা সেটা একটু জানার জন্য। না এটা যেটা টুলস একটা দেশে এটা দিয়ে করতে হবে এটা, আর আচ্ছা আচ্ছা প্রপারলি করতে গেলে ট্রিম। ওকে, সো থ্যাংক ইউ। তাহলে আমরা এখন আমরা লেন্থটা শেষ হয়ে গেলে, ওকে এটা ওকে, আমরা প্রত্যেকটাই করব, যেগুলো সহজ এগুলো আমরা আগে শেষ করে দেই। ইফ ইরর যেটা সবার লাস্টে, এটা অনেক জায়গায় আমরা দেখি যে ইফ ইররটা কেন ইউজ করা হয়, এটা বিভিন্ন জায়গায় দেখি একটা ফর্মুলার ভিতরে একটা ইফ ইরর দেওয়া রয়েছে, এটা কি জিনিস, এটা অনেকজন এটা সমস্যা হয় বুঝতে। ইফ ইরর লেখা থেকে এই জিনিসটা কি, এটা আমরা একটু আজকে ভালোভাবে একটু শিখে যাই। একেবারে সিম্পল একটা জিনিস ইফ ইরর। ওকে, ইফ ইরর আমি একটা কাজ করছি এখানে, দেখেন সাপোজ দেখেন এখানে আমি একটা ফর্মুলা তৈরি করছি, যেখানে 50 আছে 20 আছে, টোটাল কত হবে, তাহলে ইকুয়াল টু এই 50 যোগ 20, এটাই আমার ফর্মুলা, সূত্র ছিল ওটা 50 আর 20 70, এটা ঠিক আছে। আমি এইদিকে নিচে দিকে টেনে দিলাম, দেন বাকিগুলো 0 0, তার কারণ হলো এগুলো ব্ল্যাঙ্ক আছে। ওকে, কোনো কারণে যদি এখানে একটা স্পেস থাকে বা একটা ডট থাকে, দেন অনেক সময় এরকম চলে আসে না ভ্যালুটা, মানে এরকম চলে আসে, দেখতে এটা কি কিরকম লাগে যে এটা কি আসলো, মানে সমস্যাটা কি এখানে একটা, যে তোমার এখানে একটা প্রবলেম আছে, এখানে একটা স্পেস আছে বা এখানে একটা স্পেস থাকলেও কিন্তু এইরকম দেখাবে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে। অর্থাৎ আমার তো এখানে একটা ফর্মুলা দেওয়া রয়েছে যে এইখানে সংখ্যা, এই সংখ্যা এখানে যে সংখ্যাটা হবে এই দুটো সংখ্যার যোগফলটা আসবে, যেমন এই যে উপরে আসছিল। বাট এটা যেহেতু সংখ্যা না থাকলে তো অটোমেটিক্যালি 0 আসবে, ঠিক আছে। বাট এখানে যেহেতু এটা ডট পড়ে গেছে বা কোনোটা স্পেস পড়ে গেছে, তার কারণে এরকম ভ্যালু দেখাচ্ছে। এটা দেখতে এটা পুরো একটা বড় একটা ফরম্যাটের ভিতরে যদি এরকম ভ্যালু দেখা যায় বা এরকম আপনার এরকম ডিভিডি এরকম লেখা থাকে, আমরা অনেক সময় কিন্তু এটা দেখছি, এটা দেখতে কোনো জিনিসটা খারাপ দেখা যায়, মানে জিনিসটা ভালো দেখা যায় না। মূলত আপনার ফর্মুলাটা এটাই, এটা যোগ এটা, ঠিক আছে। বাট এটা দেখতে জিনিসটা কেমন লাগে, এটা হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বা ইরর মানে এটাকে বলে ইরর, যে ইফ ইরর যেটাকে বললাম যে এটা এইগুলোকে ইরর, এই যেটা এখানে আমি দেখাচ্ছি, আরো সমস্যা নেই। তার মানে জিনিসটা আমার এইভাবে অনেক সময় কি এটা ডট দেওয়ার জন্য কিন্তু এই যে ডটটা নেই বলে 0 হয়ে গেল, বাট আমি কোনোটা কারণে স্পেস পড়ে গেল, যার কারণে এটা ফর্মুলাটা এইভাবে দেখাচ্ছে। বাট ফর্মুলাটা ঠিক আছে, কিন্তু যেহেতু একটা স্পেস পড়ে গেছে তার কারণে এটা ভ্যালুটা ইরর দেখাচ্ছে। সো এইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য যে এরকম ভ্যালুটা লেখাটা আসবে না, এটা সো এনি কাইন্ড অফ ফর্মুলাটার কাজ আগে শেষ করে দেবো আমরা। দেখেন ফর্মুলাটার কাজটা কিন্তু আমরা কি ছিল যে এইটা যোগ এইটা, এখন এইটা যোগ এইটা যেহেতু করছি, জাস্ট খালি আমরা ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করার পরে এই ফর্মুলার প্রথমে আসবো, চলে আসবো, মানে ইকুয়াল টু যখন দেই তার প্রথমে চলে আসবো, এসে এখানে জাস্ট আমরা ইফ ইরর প্রেস করে দেবো। ইফ ইরর, এই দেখেন ইফ ইরর, এই যে এটাই জাস্ট ক্লিক করে দেবো, একটা ইফ ইররে ক্লিক করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো। আমাদের ফর্মুলা কিন্তু এটা রয়ে গেছে যে এইটা যোগ এইটা, জাস্ট খালি আমরা কি করব দেখেন, এই যে এটা দেখলে আমরা বুঝতে পারবো এই যে এটার ভিতরে সবই আছে। এই যে এটা যখন আমরা দেখব যে ইফ ইররের পরে এটা ভ্যালু চাচ্ছে, ভ্যালু কিছুই না, ভ্যালুটা হলো এটা যোগ এটা আমরা দিছি, ঠিক আছে। ভ্যালু ইফ ইরর, যদি ইরর হয় মানে যেরকম যদি ইরর হয় তাহলে কি হবে, একটা কমা দিতে বলছে, একটা কমা দেবো আমরা। দেখেন এখানে একটা কমা দিয়ে আমি এটা 0 দিয়ে দিই, যদি ভ্যালু ইরর হয় তাহলে এটা 0 আসবে, এখানে যতই যা হয়ে যাক না কেন এখানে 0 আসবে। দেখেন এন্টার প্রেস করে দেই, এখন আমি যদি একে টান দেই এটাকে, এমনি 0 চলে আসতেছে, তার মানে এখানে আর
এখানে যাই হোক না কেন এখানে অটোমেটিক্যালি 0 চলে আসবে। জিরোটা দেখতে জিনিসটা এখন কি সৌন্দর্য লাগবে, মানে জিনিসটা আমি আরো ভালোভাবে বোঝাতে গেলে আপনারা ভালোভাবে বুঝবেন। যেমন দেখেন এখানে আমি এটা কেটে দিই, এখানে টার্গেট আছে 220, সেলস করছে সাপোজ 180, তাহলে কত পার্সেন্ট করছে এটা কিভাবে আমরা বের করতে পারি? জাস্ট ইকুয়াল টু প্রেস করে এই সেলস ভাগ এই টার্গেট, এই তো সিম্পল যে হিসাবটা যে এইটা ভাগ এইটা, দেন এটা আসলো, এই পয়েন্ট যেটা আসলো এটাই, সমস্যা নাই। এটা আমরা পার্সেন্টেজ করতে পারি, এখানে ক্লিক করে পার্সেন্টেজও করতে পারি, সমস্যা নেই। যে 82% হয়েছে। সো এখানেও কিন্তু আমি জিনিসটা বসাবো, তা বসানোর আগে আমি যদি সূত্রটাকে অ্যাপ্লাই করে দিই আগে, এই দেখেন সূত্রটাকে আমি টানিয়ে অ্যাপ্লাই করে দিলাম, কিন্তু জিনিসটা কিরম যেন দেখাচ্ছে জিনিসটা যে এইগুলো আসবে কেন? এখানে তো আমার যদি না থাকে তাহলে 0% আসতো, অন্তত কিছু তো নেই যেহেতু। দেখেন এখানে যদি আমি এখন 0 দেই, এখানে যদি 0 দেই, তারপরও কি হচ্ছে? যেহেতু ভাগ করা মানে অর্থাৎ শূন্যর সাথে শূন্য ভাগ হয় না, সো যার কারণে যে কোনো কারণে এই জিনিসটা চলে আসতেছে, এটা দেখতে আমার খারাপ লাগতেছে। সো এটাকে আমরা অ্যাভয়েড করব কিভাবে? তো অ্যাভয়েড করতে গেলে আমরা জাস্ট ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে প্রথম ইকুয়াল টুর প্রথমে জাস্ট ইফ ইরোর যে ফর্মুলাটা এটা জাস্ট প্রেস করে দেব, আর লাস্টে একটা কমা দেবো, সবার লাস্টে চলে আসবো, এসে জাস্ট এটা কমা একটা 0, দেন ইন্টার প্রেস করে দেবো। এখন আমি নিচে দিকে টেনে দেবো, তাহলে আমার একেবারে মানে জিনিসটা ফর্মুলাটা দেখতেও ফরম্যাটটা খুবই মানে সৌন্দর্যের জন্য জিনিসটা দেখা যাবে, বাট ক্যালকুলেশন করতে গেলেও আমার সুবিধা হবে। সো এটা ভ্যালু থাকলে জিনিসটা কেমন দেখা যায়, সো এর জন্যই মূলত ইফ ইরোরটা ইউজ করা। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা ইফ ইরোর নিয়ে? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, মানে আমি যদি সংখ্যা বসাবো না কিন্তু জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবো, এরকম কি অপশন আছে? যেমন 0% আসবে না ইফ এরর। ওকে, এটার জন্য আমি একটা জিনিস বলি, সেটা হলো আমরা একটা জিনিস আগে বুঝি, এটা মানে নেক্সটে আমরা পাবো। এটা যে কোনো জিনিস বসাইতে গেলে অর্থাৎ দেখেন সাপোজ আমি যদি ফর্মুলার ভিতরে কোনো একটা সংখ্যা বাদে বাকি কোনো টেক্সট, এটা একটা টেক্সট, এটা স্পেস, এটাও কিন্তু একটা টেক্সট, এগুলো বুঝাইতে গেলে অবশ্যই একটা ইনভার্টেড কমার মাধ্যমে আমরা বুঝাইতে হবে। আমরা যদি ইনভার্টেড কমার মাধ্যমে একটা হাইফেন বুঝাইতে যাই, তাহলে একটা হাইফেন দিয়ে আবার ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো। আর আমি যদি দুটো ইনভার্টেড কমা দিই, তার মানে কি এই ভিতরে এই দুটো ইনভার্টেড কমার ভিতরে কিছু আছে, কিছু নেই, তার মানে ব্ল্যাঙ্ক। সরি ভাই, আমি কানেক্ট দিয়ে দিচ্ছি, কারণ কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। আমার কারেন্টটা চলে গেছিল, ওয়াইফাইটা চলে গেছিল, আমি মোবাইল থেকে কানেক্ট দিয়েছি, সমস্যা নেই। হ্যাঁ শুনতে পাচ্ছি, ধন্যবাদ। তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে ইকুয়াল মানে ইনভার্টেড কমার ভিতরে যদি দুটো ইনভার্টেড কমা দিই, তার মানে হলো ব্ল্যাঙ্ক। আমি যদি দুটো ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিই, তার মানে একটা স্পেস হয়ে যাবে। সো এটা আমরা আস্তে আস্তে করে বুঝবো। তাহলে আমরা দেখেন এই যে এখানে আমি যদি এখানে ডাবল ক্লিক করে এখানে যদি জিরোটা না দিয়ে, যদি জিরো না দিয়ে দুটো ইনভার্টেড কমা দিয়ে দিই, দুটো ইনভার্টেড কমা দিলাম, তার মানে দুটো ইনভার্টেড কমার ভিতরে কি আছে? কিছু নেই, তার মানে ইন্টার প্রেস করে দিলাম। আমি যদি নিচের দিকে টান দেই, দেখেন ব্ল্যাঙ্ক চলে আসছে, যেটা বুঝলাম যে দুটো ইনভার্টেড কমার মানে হলো কি ব্ল্যাঙ্ক, মানে ভিতরে কিছু নেই। তো আশা করি সবাই বুঝতে পারছি। আমার একটু কথা ছিল, ইনভার্টেড কমা ছাড়া কি শুধু স্পেস দিয়ে কি কাজটা করা যাবে? না, ইনভার্টেড কমার ভিতরে যে কোনো কিছু আপনি ফর্মুলার ভিতরে, ফর্মুলা যেহেতু এক্সেল এটা যেহেতু হিউম্যান না, এটা একটা কোডিং এর বিষয়, মানে কোডিং এর যেহেতু পুরো কম্পিউটারটা চলে একটা কোডিং এর বিষয়, সো তাকে বুঝাইতে গেলে অবশ্যই একটা জিনিসের ভিতরে বুঝাইতে হবে। অবশ্যই যে কম্পিউটারকে বুঝাইতে গেলে যে কোনো আপনি টেক্সট ফর্মুলার মাধ্যমে বুঝাইতে গেলে অবশ্যই দুটো ইনভার্টেড কমা দিয়ে আপনাকে বুঝাইতে হবে। এটা হলো আপনার রুলস, আপনি আদারওয়াইজ আপনি বুঝাইতে পারবেন না। দুটো ইনভার্টেড কমার ভিতরে আপনি যে জিনিসটা দেবেন সেই জিনিসটাই আপনার ফর্মুলার পরে এটা শো করবে। মানে এটা আমরা আস্তে আস্তে করে শিখতে পারবো, সমস্যা নাই। একদিনে সবকিছু আপনার মাথায় নাও। দাদা আরেকবার একটু করেন তো, আমরা আরেকবার একটু দেখেন। এটা আমরা জাস্ট মূলত কি কাজ করছিলাম যে এইটা, এই যে এই সেলটা, এই সেল ভাগ এই সেল, দেন তার মানে হলো কত আসলো? 82। এখন নিচের দিকে যদি আমি টান দেই, বাকিগুলো একটু দেখতে খারাপ লাগতেছে, যে এটা
ইরর চলে আসতেছে জিনিসটা দেখতে, কিন্তু আমার কিন্তু ফর্মুলা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যদি নেক্সটে কোনো সময় বসাই, এখানে 100 বসালাম, এই দেখেন 0% চলে আসতেছে। তার মানে যদি ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে এই জিনিসটা এরকম অনেক সময় সমস্যা হয়, দেখতে খারাপ লাগে। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই ডাবল ক্লিক করে ইকুয়াল টু পরে গিয়ে জাস্ট ইফ ইরর যেটা আছে এটা দিয়ে দেন লাস্টে কমা দিয়ে, আমি যদি পুরো ব্ল্যাঙ্ক করতে চাই দুটো ইনভার্টেড কমা, যদি জিরো যেতে চাই জিরো আসবে, যাই দেন সেটাই চলে আসবে। আমি দুটো ইনভার্টেড কমা দিলাম, আমি যদি দুটো ইনভার্টেড কমার ভিতরে একটা হাইফেন দিয়ে দিই, দেখেন দুটো ইনভার্টেড কমার ভিতরে একটা হাইফেন দিলাম, তার মানে সে কম্পিউটার বুঝতেছে যে ওর ভিতরে একটা হাইফেন দরকার, এই দেখেন একটা হাইফেন দিয়ে দিচ্ছে অলরেডি। সো আদারওয়াইজ এটা আমরা আরো অনেক কিছু আছে, তো আমরা যেহেতু এটা আমরা মোটামুটি বুঝতে পারছি সবাই জিনিসটা কি জন্য দরকার হয়। ওকে, সো নেক্সটে আমরা একটু এগোই। হ্যালো, জি হ্যাঁ ভাই। ভাই ভাই আরেকটু এখানে যাবেন, ছোট একটা জিনিস। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, ইফ ইরর নিয়ে বা অন্য কোনো ফর্মুলা নিয়ে প্রবলেম না, ম্যাক্সিমাম ফর্মুলাই আমরা দেখি যে মানে একটা ফর্মুলা দিয়ে ফার্স্টে মনে করেন একটা ফর্মুলা দিয়ে কাজটা করলাম, তারপরে ফার্স্ট অপশনটা এখানে যে 82% আসছে এটা চলে আসলো, আসার পরে নিচে টান দেওয়ার পরে সবগুলো চলে আসে ভাই, তাই তো? টান দেওয়ার পরে এখানে এইখানে ছোট একটা লাস্টে যে ছোট একটা আইকন আসে ভাই, ওইখানে একটু টান দিয়ে একটু আবার দেখবেন, তাহলে আমি বুঝাতে পারতাম। আচ্ছা এইখানে এই দেখেন বা ডান সাইডে ছোট একটা আইকন আছে, এই যে এটা হ্যাঁ এখানে কয়েকটা অপশন আছে, আমি কয়েকটা অনেক সূত্র করতে যাই, ম্যাক্সিমাম সূত্র এখানে চলে আসে, বা এখানে যে জিনিসগুলো এগুলো কাজটা কি, এটা কি একটু দেখানো যাবে? এটা কপি সেল আছে, ফিল আছে, এটা জিনিসটা না যদি সম্ভব হয় ভাই। এটা কিছু না, আপনি দেখেন এটা কি জিনিসটা আপনার এটা বোঝায় আপনাকে। সাপোজ এই দিক কেটে দিই, কেটে দিলাম জাস্ট। এই জিনিসটা যখন আসবে এটার মানে হলো আপনার ফিলটা নিয়ে আমরা পরে বোঝাই যে ফিলটা কি, এই যে অর্থাৎ আপনি যে নিচের দিকে নেবেন এখানে কি আপনি পুরো সংখ্যাটাই নেবেন নাকি শুধু এই যেখানে যেটা আছে, অর্থাৎ এটা সাদা আছে এখানে সাদা হয়ে যাচ্ছে, এটা যদি হলুদ থাকতো দেখেন, দেন নিচে আমি যখন এটা কপি করলাম, এখানে যখন কপি করলাম জিনিসটা, এখন যে এটা সরি এটা যখন নিচে দিকে টান দিলাম, এই যে টান দিয়ে এই যখন টানটা দিচ্ছি এটার মানে একটা ফিল, বুঝতে পারছেন? এই যে টানটা দিচ্ছি এটাই মূলত এখানে বোঝাচ্ছে। এখন দেখেন আমি যদি এখানে চাই যে ফিল ফরম্যাটিং অনলি ফর, দেখেন এখানে যদি এরকম দিয়ে যদি অনলি ফর ই দিয়ে দিই, এটা আচ্ছা ওটা জাস্ট ফিলের কাজটাই মূলত, ঠিক আছে? ওটা তো হচ্ছে না সে ফিলে, মানে আপনি যখন টান দিচ্ছেন এটার মানেই হলো আপনি যখন টান দিচ্ছেন এটাই ফিল বলে এটাকে। আচ্ছা 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 ওটা ভাইয়া হ্যালো। হ্যাঁ জি বলেন ভাইয়া আসলে আপনার এই ক্লাসটা যেহেতু বেসিক ক্লাস, সেহেতু আপনার ক্লাসের বাইরে আমি একটা কোশ্চেন করতে চাই, মানে একটু হেল্পের জন্য আর কি, ঠিক আছে? সে কি করা যাবে? আমি কি মানে আচ্ছা সেটা হচ্ছে আমি কোশ্চেনটা ছিল একটু পরে করে তুলি, আমরা এই যে এটা শেষ করি যেহেতু এই একই টপিক। আচ্ছা ওকে আচ্ছা ভাই আমি একটু বলি, টপিকের বাইরে যদি আমরা এরকম কোশ্চেন করি না তাহলে তো কোর্স এই ক্লাস শেষ হতে বোর হয়ে যাবে। তো মানে ইনস্ট্রাক্টর তো ক্লাস শেষে কোশ্চেনের জন্য আপনাকে সময় দিবে, তো আমরা সবাই একটু ধৈর্য সহকারে শুনি আর কি। টপিকসটা নিয়ে টপিকসের যে টপিকসটা এন্ড করব, টপিকস নিয়ে আলোচনা করব, দেন আদার্স কোনো কিছু থাকলে আমরা সবার লাস্টে আমরা কোশ্চেনগুলো নেব, এটা আমি বলছি প্রথমেই। সো ওকে, সবচেয়ে বড় কথা হচ্ছে রিপিট করা দরকার নেই, তো সম্পূর্ণ ক্লাস তো রেকর্ডিং হচ্ছে, তাই না? জি রাইট। ওকে, এম রাউন্ড যেটা আছে এটা দেখবো আমরা এখন, দেন তারপর ইন্টিজারটা দেখবো। আইএনটি ইন্টিজার কি, এটা কি আইএনটি, এটা একটু দেখি আমরা। ওকে,
এই যে আইএনটি, এটা কি আইএনটির কাজটা কি দেখেন। সাপোজ আপনার এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে জাস্ট এতে কোনো কাজ নাই, কাজটা হলো দশমিকের পরে কোনো কিছু সে রাখবে না। দেখেন জাস্ট এখানে দশমিকের পরে অনেক কিছু আছে, বাট যখন আমি আইএনটি দেব সেম জিনিসটা দেখেন। এই যে কাজটা কি, জাস্ট নাম্বারটা প্রেস করতে বলছে। এই যে এখানে আমি জাস্ট আইএনটি প্রেস করার পরে জাস্ট এই সেলটা দেখা দেবো। মানে মূলত প্রত্যেকটা সেম কিন্তু একই স্টাইলে ফর্মুলাগুলো। দেখেন এই দশমিকের পরে কিন্তু কোনো নেই, কোনো সংখ্যাগুলো নেই, মানে সংখ্যাগুলো সব কেটে গেছে, জাস্ট খালি মূল সংখ্যাটা রয়ে গেছে। আইএনটি করে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট সেলটা দেখাই দিলাম। এই টপিকস নিয়ে আলোচনা কিনা, বাকিগুলো অন্য কোনো টপিকস হলে নেক্সট মানে শেষ করে। হ্যাঁ ভাইয়া, এটা নিয়ে আইএনটি মানে যেমন হচ্ছে আইএনটি ফাংশনটার এটা দিয়ে ইন্টিজারগুলো আপনার এই যে যেইগুলো আছে মেইন গুলো থাকবে, অর্থাৎ দশমিকের পরে যা আছে এটা কাটা যাবে। দেখেন দশমিকের পরে কোনো সংখ্যা নেই, শেষ। ওটা যদি ভাইয়া যেমন হতো 0.30, ওটা যদি 0.60 হতো 170 কি 171 হতো। সেটা পরে এটা নিয়ে আপনি পরে আলোচনা করব, সমস্যা নাই। ওকে ইমরান ভাই, যে ডেসিমাল মানে জিরো গুলো কেটে দেওয়া যায় না? কেটে জিরোটা কেটার তো কোনো ই নাই। এই দেখেন জিরো আপনি বাড়াইতে পারেন ইচ্ছা মতো, জিরোর তো কোনো ভ্যালু নাই। ওই তো আমি তো বলছি যে আপনি ইচ্ছা মতো বাড়াইতে পারেন। এই যে এখান থেকে দেখেন, এই যে হোম থেকে এই যে আপনি এই যে এখান থেকে বাড়াইতে পারেন, এখান থেকে কমাইতে পারেন, আপনার ইচ্ছা। জিরো তো দরকার নেই। ভাইজান আমি যদি স্পেসিফিক 0.50 রেখে সব ফেলে দিই, এটার কাজ হলো দশমিকের পরে বাকিগুলো সব কেটে দেওয়া। আর কার কোনো কোশ্চেন থাকলে এটা আপনারা একটু নোট করেন, আমাকে সবাই লাস্টে করেন, যেহেতু আমার প্রত্যেকটা ক্লাসে করতে হবে। এটার কাজ কি, ইন্টিজারের কাজটা হলো দশমিকের পরে কোনো কিছু থাকবে সেটাকে সে কেটে দেবে, এইটুকুলো কাজ, আর কোনো কাজ নাই এটার। ওকে, মূল সংখ্যাটা শুধু রেখে দেবে। বাকি কোনো কোশ্চেন থাকলে নেক্সটে এই লাস্টে করেন, আমি দেখাবো, সমস্যা নেই, যেহেতু আমাদের টাইমটা অলরেডি অনেক আপ হয়ে গেছে। সো এরপরে যে ফাংশনটা আছে একটু দেখি, এম রাউন্ড। এম রাউন্ডের কাজটা কি একটু দেখি। দেখেন এম রাউন্ডের কাজ হলো, আমার সাপোজ কিছু অঙ্ক আছে, মানে কিছু সংখ্যা দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোকে একটা ফিগারে করে নেব। আমি ফিগারে করব। ফিগারে বলতে যে আমি মনে করি 10-এর ফিগারে করব, এগুলোকে সবগুলোকে 10-এর ফিগারে নিয়ে আসবো। 10-এর ফিগারে দেখেন, অর্থাৎ কোনো 5 অর্থাৎ কোনো 3, দেখেন এখানে আমি যদি 1232 থাকতো তাও কিন্তু হবে না। 1232 মানে এই ফিগারটা আমার হবে না, আমার ফিগারটা হবে সবগুলো 10-এ ফিগার হইতে হবে। তাহলে 1232 আছে, তাহলে 1230 হয়ে গেছে। দেখেন এখানে দেন তারপরে এখানে কত 1008 আছে, 1010 হয়ে গেছে, 1036 আছে, 1040 হয়ে গেছে। তার মানে 10-এর ফিগার হয়ে গেছে। আমি যদি চাই না 10 না, আমি এখানে 5-এর ফিগার করব। 5-এর ফিগার করব, শুধু 5 অথবা 10 থাকতে পারে, অর্থাৎ এর ভাঙটা কোনো কিছু থাকবে না। ভাঙটা বলতে কি বোঝায়, যে 1 2 3 4 এইগুলো থাকবে না, 7 8 9 10 এরকম থাকবে না। দেখেন কিরকম 1232 আছে, 1230 হয়েছে, এটা 10 আছে, 10 হয়ে গেছে, এটা 36 আছে, 35 হয়ে গেছে, এটা 58 আছে, এটা 60 হয়ে গেছে। তার মানে 5-এর ফিগারে আছে জিনিসটা। দেন ভাই এখানে যদি 1220 থাকে তাহলে 1222 থাকে তাহলে কি 20 হতো? 20 1200, হ্যাঁ এই যে 1200 যদি 18 থাকতো তাহলে কি 20 হতো? এই যে 1220, তাই তো না, 1200 যদি 18 থাকতো, 1218। হ্যাঁ 1218 থেকে যদি 20 হবে, এটা সিম্পল। অর্থাৎ 5-এর উপরে 5 পর্যন্ত 5 থাকলে এটা পরেরটা কাউন্ট হয়ে যায়। যেমন 5 থাকলে ওটা 10 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ফিগার হয়ে যাচ্ছে তখন। ওকে, 18 থাকলে সেটা কমতে পারে বাড়তে পারে না। হ্যাঁ, আপনি যদি 4 থাকে তাহলে আবার কমে নিচেরটা হয়ে যাবে, অর্থাৎ তখন 1210 হয়ে যাবে। দেখুন এখানে যদি 1214 থাকে, দেখেন প্রথমটাতে একটা দেখিয়ে বোঝেন। 1214 থাকলে এখানে যেহেতু 5-এর ডিজিট, তাহলে 1215, ঠিক আছে। যেহেতু আমি 10-এর ডিজিট করিনি, আমি যদি 10-এর ডিজিট করতাম, 5-এর জায়গায় যদি 10 দিতাম, তাহলে 10-এর ডিজিট হলে কত হইতো? 1214 আছে, তাহলে কত হবে? যদি ফিগারে করতে চাই তাহলে 1214 10, আমি যদি 5-এর ফিগার করতেছিলাম। তো আমি যদি এখানে 100-এর ফিগার করি, আমি যদি 100-এর ফিগার করি, দেখেন 100 ভাইয়া জি জি ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ
হ্যাঁ আপনি যেটা বলছেন নরমালি যেটা হয়, কোথায় গেল নাম্বার, হ্যাঁ এইখানে নরমালি যেটা হয় যে আপনি যে 5 আর 10 যেটা দেখাইছেন যে হয় 5 রাখবেন নাহলে 0 রাখবেন, তো হিসাবে তো আপনার জিনিসটা হচ্ছে যে 6 এর মানে 5 এর উপরে যেটা, তাহলে তো আপনার 0 থেকে যাওয়ার কথা ছিল, এটা তো 835 হল কি ক্যালকুলেশন ছাড়ান ছিল নাকি, এটা কি এখন ক্যালকুলেশন করে নাকি ওই আগেটা ঠিক ছিল? না আমি এখানে কত করব সেটা আপনার আগে আপনি ফিগার কত করতে চাচ্ছেন ভাই, অঙ্কটাকে ফিগার কত করবেন, কত ফিগার করতে চাচ্ছেন আপনি? এখন কথা ধরেন আপনি এই যে 19 নাম্বার এর 19 এ যেমন 836 লেখা আছে, আচ্ছা আপনি কত ফিগার করবেন সেটা বলেন, তাহলে আমি দেখাচ্ছি তারপরে সমস্যা। ফিগার করবেন কত সেটা বলতে পারে যে আমি 5 এর বান্ডিল করব বা 10 এর বান্ডিল করব, কি করতে চাচ্ছেন, কত ফিগার করবেন? আচ্ছা আমি 5 আর 0 ধরে 5 এর ফিগার 5 হইলে মানে 5 হইতে হবে নয় 10 হইতে হবে, কিন্তু 5 অথবা 10 হইতে পারে বা 15 হইতে পারে 20 হইতে পারে, কিন্তু 18 3 4 এইগুলো হবে না। জি আমি সেটা বুঝতে পারছি। আমি এখন দেখতে যাচ্ছি যদি 5 এর ফিগার রাখি 1214 জায়গায় আমি যদি 1216 রেখে এটা, তাহলে এটা কত আসবে এটা আমি দেখতে চাচ্ছি। 1216 হলেও যেমন আপনার এটা 920 আসবে না, 920 আসবে না, এটাও 1215 আসবে। তার কারণ কি আমি সেটাও বোঝাই দিই। অর্থাৎ কাছাকাছি যে সংখ্যাটা আসবে, দেখেন কাছাকাছি জিনিসটা কিরকম আমি সেটাও বোঝাই দিই। যেহেতু এটা 5 এর তাহলে 5 এর হইলো 5 এর ফিগার, হ্যাঁ 5 এর ফিগার হইলে জিনিসটা বুঝবেন যে কাছাকাছি কি আছে, 14 কিন্তু কাছে আছে, 16 কাছে আছে, 17 মেবি কাছে আছে। দেখেন যদি 17 দেই তাও এটা কি 15 এর কাছে আছে, যেটা কাছে আছে নিয়ারেস্ট যেটা সেটাই হবে। দেখেন তাও 15 হচ্ছে, যখনই এটা আমার 18 হয়ে যাবে তখন কিন্তু 20 এর কাছে চলে গেছে, তার মানে তখন এটা 20 হয়ে যাবে। নিয়ারেস্ট যেটা কাছাকাছি যেটা সেটাই আসবে ফিগারটা, ক্লিয়ার কিনা? না সেটা আমি বুঝতে পারছি ভাই, আসলে মূলত এইটা প্রজেকশন রিলেটেড কাজে ব্যবহার হয়। হ্যাঁ এখন প্রজেকশন রিলেটেড কাজে যে 10 বা 20 বা 5 এর ভেরিয়েন্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনি 1215 হইলে প্রজেকশন কত নিতে হবে সেইটার অনুপাতে এটা আসে। আপনার এটা ওই এক্সাক্ট কোনো মানে ম্যাথমেটিক্সে এটার প্রয়োজন হয় না। এটা আমরা জাস্ট ফিগারে দেওয়ার জন্য যে আমার এই ফিগারটা আছে, এই ফিগারটা আমার দরকার। ইমরান ভাই ক্লাস কয়টা পর্যন্ত চলবে? ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে আমার। আর হ্যাঁ আমি একটা প্রশ্ন করছিলাম, মাঝখান দিক থেকে এভাবে মানে মুখ থেকে কথা কাটি না মানেটা কি, এটা কোন ধরনের ব্যবহার এগুলা? আচ্ছা ঠিক আছে আপনি বলেন। শুনুন ভাই, যিনি ক্লাস টিমে তিনি কথা বলবেন, মাঝখান থেকে কথা বলাটা এটা আসলে মানে ঠিক হচ্ছে না কি, ঠিক আছে? আচ্ছা আমি একটু বলি শোনেন, আজকের ক্লাসটা যেহেতু একটু টপিকস গুলো বেশি হয়ে গেছে, সো আমাদের একটু টাইম ওই পাশে একটু বেশি লেগে গেছিল, যার কারণে আমি যেহেতু আর বেশি টপিকস নাই, দুই একটা আছে এটা আমরা শেষ করে দেব। না ভাই শুনুন আপনাকে একটা কোশ্চেন করছিলাম, কিন্তু মাঝখান থেকে কথা বলছে ক্লাস নিতে বোর হয়ে যাবে, এটা কি ধরনের কথাবার্তা ভাইয়া? আমার ল্যাকিংস থাকতে পারে, ঠিক আছে? তো সেখান থেকে ইন্টারাপ্ট করার কি যুক্তিকতা এটা? এগ্রি না হয় আপনি বলেন, সমস্যা নেই। কি আপনার প্রবলেমটা বলেন আপনার। হ্যাঁ আমার প্রবলেমটা আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি এই ফিগারগুলো সব যোগ করার পর সামটা যে ফিগারটা আসবে ওটা অটো মানে সামটা কিভাবে হবে, অর্থাৎ মানে ওয়ার্ড ইনওয়ার্ড মানে ওটা যোগফলটা ইনওয়ার্ড অটো হয়ে যাবে, সেই সূত্রটা জানার জন্য আমি একটু আপনাকে বলছিলাম, ঠিক আছে? আপনার 1220 এই সবগুলো ফিগার আপনি যোগ করেন, যোগফলটা অটো মানে ইনওয়ার্ড হয়ে যাবে, সেই ফিগারটা একটু আমি জানার জন্য আপনাকে বলছিলাম। এই টপিকটা বাইরে তো এটা কি আপনার খুব দরকার? হ্যাঁ আমার খুব দরকার এটা ভাইয়া, এটা আমি জানি বাট আমি ভুলে গেছি এই ইয়েটা, ঠিক আছে? আচ্ছা ওটা একটু লং প্রসেস তো, একটু দেরি হবে তাহলে আপনার ওটা, ঠিক আছে? আমরা টপিকসটা শেষ করি আজকে ক্লাসগুলো, দেন তারপরে আপনার ওটা আমি দেখি, ঠিক আছে? আপনি ওকে লাইনে থাকেন, আপনাকে ওটা দেখাবো, সমস্যা নেই। ওকে সো দেন তারপরে আমরা একটু বুঝি যে জিনিসটা আসলে নিয়ারেস্ট যেটা থাকবে সেটার কাছাকাছি যেটা থাকবে সেটা চলে আসবে। আমি যদি 10 এর ফিগার দিই 10 এর কাছাকাছি যেটা সেটাই চলে আসবে। সো এটা হলো মূলত এম রাউন্ডেরই। এখানে যদি আমি 100 দিয়ে দিই, দেখেন যদি আমি 100 দিই 100 এর কাছাকাছি যেটা যাবে, 18টা কি 100 এর কাছে নাকি 1200 এর কাছে নাকি 1300 এর কাছে? অবশ্যই এটা 1200 এর কাছে, সো এটা 1200 হয়ে গেছে অলরেডি। এখন দেখেন এটা 1008, তার মানে 1000 হয়ে যাচ্ছে। 1000 এটা 800, এই দেখেন এটা কত 858। 858টা কি 800 এর কাছাকাছি হয় না 900 এর কাছাকাছি? মিউট করব ভাই, মিউট করব ভাই।
মোহাম্মদ কামরুল ভাই মেবি মনে হয় মিউট করেন। সো 858 আছে, তাহলে এটাকে 58টা যেহেতু 100-র কাছে, মানে যেহেতু 900-র কাছাকাছি, 800-র কাছাকাছি নয়, সে অবশ্যই সে 900 দেখাই দিছে। সো এটা নিয়ে আমরা তেমনই না, জাস্ট সিম্পল জিনিস যে ফিগারই করেন না কেন সেটার কাছাকাছি যেটা থাকবে সেই ফিগারটাই সে নিয়ে নেবে অটো। ওকে, দেন আমরা অ্যাবসোলিউট সেলটা একটু শিখি। অ্যাবসোলিউট সেলটাকে শুরু ইম্পর্টেন্ট খুবই। অ্যাবসোলিউট সেলটা কি? ওকে, সবাই এটা একটু দেখবো ভালোভাবে। এই জিনিসটা আমরা অনেক সময় করি, দেখেন কি হয়। সাপোজ আমার এখানে কিছু সংখ্যা আছে, আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা সংখ্যার সাথে শুধুমাত্র এই সেলে যা থাকবে সেটা আমি যোগ করব। তার মানে 10-এর সাথে 30 যোগ, 20-এর সাথে 30 যোগ, তারপরে 15-এর সাথে 30 যোগ, প্রত্যেকটার সাথে 30 যোগ হবে। তাহলে আমরা সিম্পলি আমরা কিভাবে করতাম? সিম্পলি যদি আমরা করতে চাই, দেখেন ইকুয়াল টু প্রেস করে এইটা, এই সেলটা যোগ এই সেলটা, যদি আমরা এইভাবে করতাম, বাকিগুলোর সাথে কিভাবে করতাম সেটা আমি পরে দেখে। এটার সাথে যদি এইভাবে আমি করছি, অর্থাৎ এই সেলের সাথে এই সেল যোগ হয়ে 10 আর 30 যোগ হয়ে 40 হয়েছে। বাট আমি যদি এটা নিচের দিকে টান দিই, তাহলে কি আমার কি আসলে যোগটা কি হবে? প্রপারলি হচ্ছে না। দেখেন 20 হয়ে গেছে, 15 হয়ে গেছে। কারণ কি, যখন আমি নিচের দিকে টান দিচ্ছি, দেখেন এটা ডাবল ক্লিক করলে কি হচ্ছে যে এটার সাথে এইটা হয়ে যাচ্ছে যোগ, যেহেতু রিলেটেড, এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হবে, সিম্পল। এটার সাথে কি আবার এটা যোগ হয়ে যাচ্ছে, আবার এটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে, আবারও এটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে। মানে জিনিসটা, কিন্তু আমি চাচ্ছিলাম কি যে এই প্রত্যেকটার সাথে শুধুমাত্র এই সেলটাই যোগ হবে, বাকিগুলোর সাথে হবে না, এরকম হবে না, মানে এটার সাথে যোগ হবে সবগুলো। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি সেটাকে বলা হলো অ্যাবসোলিউট সেল, অর্থাৎ সেলটাকে আমরা লক করে দেওয়ার জন্য, যে এই সেলটা ফর্মুলার মাধ্যমে আমরা লক করে দেব। লক করে দিলে কি হবে, যে এই প্রত্যেকটা সেলের সাথে মাত্র এই একটা সেলে যোগ হবে, বাকি অন্য কোনো কিছু আসবে না। 10-এর সাথে 30, 20-এর সাথে 30, এটার সাথে এটা, মানে মূলত আমার বোঝানোর এটা হলো যে এটা এই সেলটাকে আমরা ফিক্স করে ফেলাতে পারি লক করে। কিভাবে? এই যে ডলার সাইনের মাধ্যমে। বিভিন্ন ফর্মুলায় আমরা দেখি ডলার সাইন দেখি, ডলার সাইনটার কাজটা হলো কি, যে কোনো একটা সেলকে আমরা লক করে দেই। এগুলো কিন্তু কিভাবে করলাম দেখেন, আমি ইকুয়াল টু প্রেস করে এই 10 যোগ এই 30 যখন দিলাম, এই সেলটা যখন দিলাম, 30-এর যে সেলটা কত আছে, J5, তাহলে এই যেটা কি কলাম, এই কলামটাকে যদি আমি ফিক্স করে দিই, কলামের আগে যদি আমি একটা ডলার সাইন দিয়ে দিই, দেখেন ডলার সাইন, এই 10 যোগ এই J5 দিছি, এখন জের আগে জাস্ট একটা ডলার সাইন দিছি, তার মানে এই কলামটা এখন লক হয়ে গেছে। আমি একটু দেখি, টান দিয়ে দেখি এখন কি হয়। মূলত এই কাজগুলো যারা বেসিক লেভেলে করে আসছেন তাদেরকে জাস্ট একবার রিপিট করার জন্য আমি বোঝানো হচ্ছে। অনেকজনের কাছে নতুন লাগতে পারে, কোনো ঘাবড়ানোর কিছু নয়। আজকের টপিকসটা যেহেতু একটু লেন্দি প্রসেস হয়েছে, বাকি টপিকসগুলো কিন্তু এরকম লেন্দি প্রসেসের না, যেহেতু কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করার জন্য একটু লেট হইতে পারে। সো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি টাইমলি কভার করতে পারিনি কিছু কোশ্চেনের জন্য। সো আই এম ভেরি সরি। দেখেন আমি জাস্ট নিচের দিকে যদি এখন টেনে দিই, সরি, এটা আমরা যেহেতু এটা কলাম আছে, আমরা রোটাকে, আমরা এইগুলোকে একটা রো, তাহলে রো হলো সংখ্যা দিয়ে আমরা দুইটাকে লক করে দিতে হবে ভাই, দুটো না, আমরা জাস্ট পাঁচটাকে, আচ্ছা আমরা পাঁচটাকে, আচ্ছা ওকে আমি একটু বলি, পাঁচটাকে আমরা ডলার সাইন দেব। তার কারণটা কি সেটা আমি বলি। এই যেটা হলো কি কলাম, যে নাম্বার কলাম আর 5 নাম্বার রো, তাহলে আমার নিচের দিকে যেহেতু চলে আসতেছে, আমার নিচের দিকে চলে আসবে না, এটাকে শুধু আমরা রোটাকে ফিক্স করবো। তার জন্য আমরা এই রোর আগে একটা খালি ডলার সাইন দিয়ে দেবো। দেখি এখন আমি নিচের দিকে টান দেই, দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এই 30 যোগ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি যখন এটা ক্লিক করলাম, দেখেন এই 3 নাম্বারটা এটার সাথে এটাই যোগ হচ্ছে। এখন আমি আরেকবার একটু আমি দেখেন জিনিসটা বোঝাই, সেটা হলো এই সেল যোগ এই সেল। এখন আমি মূলত কাজ হলো আমার এই রোটাকে আমি অনেক সময় কি হয়, পুরো সেলটাকে আমি করে দিতে পারি, মিউট করব ভাই, পুরো সেলটাকে আমি লক করে দেব কি দিয়ে, ডলার সাইন দিয়ে। সেটা কিভাবে করতে পারি, আমরা ম্যানুয়ালি তো আমরা ডলার সাইন দেখালাম, যেরকম একটা ডলার সাইন
আবার জে এর পরে যে আরেকটা ডলার সাইন, অর্থাৎ এরকম করে দিতে পারি। কিন্তু এটা সংক্ষেপে এর একটা আছে, সংক্ষেপে আমরা একটা F4, যাদের ডেস্কটপ আছে তারা শুধু F4 প্রেস করবেন কিবোর্ড থেকে, F4। আর যাদের ল্যাপটপ আছে তারা FN প্লাস F4 প্রেস করবে। এই যে এটা FN টা কোথায় পাবো আমরা? কন্ট্রোলের পাশে দেখেন যে লেখা আছে FN। যদি না হয় আগে আপনি প্রেস করে দেখেন, আপনি আগে F4 টা প্রেস করে, যদি F4 এ কাজ না হয় যাদের ল্যাপটপ, তাহলে আপনার FN টা চেপে রেখে F4 টা প্রেস করবেন। আমি দেখেন F4 টা প্রেস করলাম, দেখেন অটোমেটিক্যালি দুই পাশে দুটো সাইন, ডলার সাইনটা অটোমেটিক নিয়ে নেছে। কি করছি আমি দেখেন, এই সেল যোগ এই সেল দেওয়ার পরে খালি জাস্ট কিবোর্ড থেকে F4, যাদের ল্যাপটপ আছে FN চেপে রেখে F4 দিলে এই দেখেন দুটো ডলার সাইন চলে আসতেছে। তার মানে এই সেলটাই পুরো লক হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে টেনে দিলে যোগটা হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা কিভাবে একটা সেল আমরা কিভাবে লক করতে পারি? একটা কোশ্চেন ছিল। জি, হ্যালো, এখানে লক করার জন্য কি ডলার সাইনটা মানে দিতে হবে নাকি সাইন তো আরো আছে, টাকা, রুপি, শুধু ডলার? এক্সেল এর ক্ষেত্রে আমরা ডলার সাইন, আমরা আরো এটার যে একটা কাজ দেখেন, আমরা ম্যাক্সিমাম ফর্মুলা নিয়ে আমরা কাজ করব, সেখানে অবশ্যই প্রত্যেকটার সাথে এই ডলার সাইনটা লাগবে। এই জন্য এই ডলার সাইনের কাজটা যেহেতু আমরা আজকে শিখাই ফেলাচ্ছি, এর কারণ হলো এটা নেক্সটে যেহেতু আমাদের কোশ্চেনটা করা লাগে না। আমি এটা কেন লাগবে সেটার একটা ফর্মুলা আমরা আজকে দেখাবো। সো ইমরান ভাই, আমার একটা কথা ছিল, জি, সেটা হচ্ছে আপনি যে ফাংশন F4 দিয়ে যে করলেন, এটা আমি ফাংশন F4 ছাড়া যদি ম্যানুয়ালি কলামের হবে সমস্যা নেই। মানে যেটা সংক্ষেপে শর্টকাট যেহেতু থাকে, সংক্ষেপে শর্টকাট থাকার কারণে আমি দরকার হবে বারবার এটা রিকোয়েস্ট। এই দেখেন এই পাশে আমি একটা ডলার সাইন দেই, এর ভিতরে আরেকটা দিয়ে দিই, এটা ম্যানুয়ালি দিতে পারতেছি, সমস্যা নেই তো। বাট আপনার শর্টকাট কি যেহেতু আছে দিতে পারলে আমার কিন্তু জিনিসটা কোনো সমস্যা নেই। আপনার যেহেতু এটা শর্টকাট কি, এটা আপনার জন্য আরো কি ইউজফুল হবে। ওকে, শর্টকাট কিগুলোর ব্যবহারগুলো শিখলে আরো কি আপনার জন্য আরো এফিসিয়েন্সি বাড়বে আপনার। ওকে, সো আমরা এটা একটা কাজ দেখবো, তাহলে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাব। কাজটা কি, সবার লাস্টে যে কাজটা করব, আমরা একটা র্যাঙ্ক করব। আমরা র্যাঙ্কে এই অ্যাবসলিউট ভ্যালুটা লাগবে, যার কারণে আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে কেন অ্যাবসলিউট ভ্যালুটা প্রয়োজন আমাদের। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সেলটা দরকার হবে, এটা আমরা দেখবো এখন। ওকে, আমার এখানে কিছু নাম আছে, তাদের পয়েন্ট আছে। এখন আমার র্যাঙ্কিং করে দিতে হবে তাদের, যে কে কত পয়েন্ট পাইছে সেই অনুযায়ী তার র্যাঙ্কিংটা হবে। এখানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, যার সবচেয়ে বেশি তার 1, যার তারপরে তার 2, এরকম করে র্যাঙ্কিং যেরকম হয় স্বাভাবিকভাবে আমরা র্যাঙ্কিংটা করব। তাহলে র্যাঙ্কিংটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, দেখেন র্যাঙ্কিং ফর্মুলাটা আমরা অনেকজন শিখে আসছি, তারপর আমি একটু দেখাই। RANK র্যাঙ্ক, এই র্যাঙ্কটা প্রেস করে দেব, ইকুয়াল টু RANK র্যাঙ্ক, এই নিচে ক্লিক করে দিলাম র্যাঙ্ক। দেখেন র্যাঙ্কটা আসার পরে যে কাজটা করতে হবে, আমরা কিভাবে র্যাঙ্কিংটা করব, প্রথমে নাম্বারটা প্রেস করব, অর্থাৎ এই সেল থেকে শুরু করব, যেহেতু এই সেলটা আমরা ক্লিক করে দেব, কমা রেফারেন্স। আমি যে র্যাঙ্কিংটা করব, অর্থাৎ মূলত এখানে বোঝাচ্ছে, দেখেন এটা কিভাবে বোঝাচ্ছে, এটা কিন্তু আমার কিন্তু কোনো কিছু মুখস্থ না, কোনো ফর্মুলা কিন্তু আমার মুখস্থ না, আপনাদের কোনো ফর্মুলা মুখস্থ করবেন না। আমি খালি এটার দিকে একটু নজর দেবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটা কি দেখেন, আমি যখন র্যাঙ্কিংটা করলাম, র্যাঙ্কটা আনলাম, RANK র্যাঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট, এই যে এটাও ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, এরপরে নাম্বার দিতে বলছে যে কোন নাম্বার থেকে শুরু করবেন, এই নাম্বার থেকে আমরা শুরু করব, এই নাম্বারটা ক্লিক করে দেব। তখন এটা বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়ে রয়েছে, মানে এটার কাজ এখন চলতেছে, নাম্বারের কাজটা শেষ আমার। কমা দেব, এই কমা দিতে বলছে, দেখেন ওই যে একটা কমা দিতে বলছে, তাহলে আমি কমা দেব। রেফারেন্স আছে, রেফারেন্স জিনিসটা কি, যে আমি র্যাঙ্কিং যে করব, এই নাম্বারটা র্যাঙ্কিং করব, কোন নাম্বারের মধ্য থেকে এই র্যাঙ্কিংটা করব, অর্থাৎ আমার তাহলে এটা র্যাঙ্কিং করতে গেলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাই তো আমার রেফারেন্স, ঠিক কিনা? মানে জিনিসটা বোঝেন যে আমি সাপোজ আমি যদি ম্যানুয়ালি করতাম র্যাঙ্কিংটা, কিভাবে এই নাম্বারটা র্যাঙ্কিং করতে গেলে এইটুকুর ভিতরে তো আমার
বিবেচনা করতে হবে যে এইটুকুর ভিতরে এই কটা সংখ্যার ভিতরে আপনি কত নম্বরে আছেন এটা বোঝার জন্য। ইন্টার প্রেস করে দিলে কিন্তু কি এটা কত নম্বরে আছে, 6 নম্বরে আছে। দেখেন ইজি কি করছি, জাস্ট RAN কে র্যাঙ্ক, সরি এটা আমরা একজন নক করতেছিল, RAN র্যাঙ্ক, এই যে সবার লাস্টে র্যাঙ্ক লেখা, র্যাঙ্ক লেখার পরে কি আসতেছে প্রথমে দেখি এই যে নাম্বার কোনটা যেটার আমি র্যাঙ্ক বার করব, এই যে এটা, ওকে দেন কমা, এটা আসার পরে কমা দেব, তারপরে কি রেফারেন্সটা কি বলছিল যে এই যে এইটার যে র্যাঙ্কিং করবেন তাহলে কতটুকুর ভিতর করবেন, আমি এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত রেফারেন্সটা নিলাম বা রেঞ্জ নিলাম, রেঞ্জ বলা যায়, রেফারেন্স বলা যায়, এই যে এইটুকু নিলাম, এন্ড জাস্ট আমার কিছু না, জাস্ট এন্টার প্রেস করে দাও, আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন আমি যদি এটাকে এখন আমি নিচের দিকে টান দেই, নিচের দিকে যখন আমি টান দেব দেখেন জিনিসটা, নিচের দিকে টান দিলাম, তার মানে দেখেন র্যাঙ্কিংটা ভুল আসতেছে, তার মানে এটা 1 দেখাচ্ছে, কারণ আমার তো এখানে 1000 আছে, এটাও 1 দেখাচ্ছে, এটাও 1 দেখাচ্ছে, মানে জিনিসটা হজাবল্লা হয়ে যাচ্ছে, এটা 6 দেখাচ্ছে, এটা 6 দেখাচ্ছে, তার মানে আমার প্রপারলি র্যাঙ্কিংটা হচ্ছে না। তার কারণটা কি আমরা একটু এখন ফর্মুলায় ক্লিক করে করে দেখব। প্রথমটা কি ছিল, এটাই দেখছিলাম যে এই সেলটা এইটুকুর ভিতরে দেখবো, ওকে ঠিক ছিল। পরেরটা দেখি কি হয়েছে, এই দেখেন এই সেলটা ঠিক আছে, বাট রেঞ্জটা আমার চলে আসছে উপর, এটা খালি হয়ে গেছে, নিচের এইটুকু চলে আসছে। আমি যদি নিচে এটা দেখি, এই দেখেন এইগুলো কিন্তু আমার পরের আসেনি, আমার কিন্তু কি করা কথা ছিল যে এইটুকুর ভিতরেই কিন্তু কি ফিক্স থাকবে, বাট দেখেন নিচে চলে আসতেছে, এটা সিম্পলি আসবে, কারণ কি আমার তো এটা যেহেতু আমি এইটুকু ফিক্স করি নেই, ওই যে অ্যাবসলিউট সেল দিয়ে আমরা ফিক্স করি নেই, এটা আমরা একটু দেখি আবারও। এখন যে আমার কাজটা তাহলে কেন প্রয়োজন হচ্ছে র্যাঙ্কিং করার ক্ষেত্রে এই অ্যাবসলিউট সেলটা দরকার, কারণ কি দরকার যে আমি যখন এটা করে যখন সবগুলোকে অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু হবে না, কারণ এই যে ভিতরের যে রেফারেন্সটা নিছিলাম, রেফারেন্সটা তো আমার এখান থেকে এই পর্যন্ত হবে, কিন্তু যখন টান দিছি ওর সাথে সাথে এটাও কি নিচের দিকে চলে আসছে, এটা যে পর্যন্ত সেই পর্যন্ত চলে আসছে নিচের দিকে, বাট আমি চাচ্ছিলাম যে এইটুকু ফিক্স করে দেওয়ার জন্য। তাহলে কি হবে, আমার র্যাঙ্কিংটা প্রপারলি কাজ করবে। কিভাবে দেখেন, RANK র্যাঙ্ক, নাম্বার কোনটা, এই যে নাম্বারটা, দেন কমা দেওয়ার পরে পুরো রেফারেন্সটা দেওয়ার, ওই যে এইটুক থেকে এইটুক সেলটা আমি দেখাই দিলাম, দেখানোর পরে আমি কিবোর্ড থেকে এখন F4 প্রেস করে দেবো, অথবা FN+F4 যাদের ল্যাপটপ আছে প্রবলেম হইতে পারে, F4 দেখেন আমি F4 প্রেস করে দেই, একটু এই জায়গায় লক্ষ্য করবেন, দেখেন যে কি হয়, দেখেন F4 প্রেস করে দিছি, দেখেন এই যে এইটুকুর যে রেঞ্জ আছে এই রেঞ্জটার প্রত্যেকটার ভিতরে $সাইন চলে আসছে। আপনি যারা যে বলছিলেন যে ম্যানুয়ালি আমরা বসাইতে পারি, দেখেন আপনি $4 বসাইতে হইতো, বাট আপনার কেন দরকার 4টে বসানো, আপনি একবার F4 প্রেস করলে তো বাকি অটোমেটিক্যালি যেখানে দরকার সেখানে সে নিয়ে নিচ্ছে, এন এর আগে একটা, এন এর পরে একটা, আবার এন এর একটা পরে একটা, জাস্ট আমার কিন্তু কাজ শেষ। এখন এন্টার প্রেস করে দিই, নিচের দিকে টান দেই, দেখেন এখানে কিন্তু প্রপার হয়ে গেছে, এখানে 1000, এটা 1, 9 কই 9, দেখেন এটা ওকে। 2 কোনটা, এই যে 2 যেটা বেশি আছে, সবার লাস্টে যেটা আছে 9, যেহেতু কয়টা আছে এখানে লিস্টই আছে আমার 9টা, তাহলে 9টার ভিতরে সবার লাস্টে 9, ওকে 560। আচ্ছা বুঝতে পারছি কিনা, আজকের টপিকসটা একটু আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে যে এটা এত বেশি কেন, এত কিছু কেন, এটা আমরা মাথায় ক্যাচ করতেছি না, সমস্যা নেই, জাস্ট আমি আজকে টপিকসটা আমি জাস্ট যেহেতু বেসিকের একটা টপিকস, এটা অলরেডি আপনাদের আগে থেকে শিখে আসা উচিত ছিল, যারা জানেন না, যাদের রিপিট হয়েছে তাদের উদ্দেশ্যটা হলো যারা জানেন না তাদের ক্ষেত্রে। মূলত আমাদের এগুলো টপিকস না, মূলত টপিকস আমাদের বেসিকটা আমি দেখাইছি প্রথমেই, এইগুলো আমাদের মূল টপিকস ছিল, পরেগুলো এক একটা টপিকস নিয়ে আমাদের এক একদিন আলোচনা হবে। জাস্ট প্রথম দিনে যেহেতু আমরা অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করছি, সবগুলোই বেসিকের ছিল, তো ইনশাল্লাহ আমরা যারা বুঝতে পারবো না তারা একটু ভিডিওটা দেখে ইনশাল্লাহ রিপিট করলে বুঝতে পারবেন জিনিসটা, ইজি ফাংশনে সবগুলো। জি জি হ্যালো ভাইয়া, জি একটু প্রশ্ন আছে এটা নিয়ে। জি হ্যাঁ, র্যাঙ্ক ফাংশন, জি র্যাঙ্ক ফাংশন তো এখানে ফার্স্ট প্রথমে 6 নাম্বার, এটা আছে 6 নাম্বার র্যাঙ্কে, তারপর 7 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা বলতেছি, যেটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি, আমার প্রশ্ন হচ্ছে
এক নাম্বার র্যাঙ্কে যেটা আছে সেটা 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়াল অনুযায়ী থাকবে, সেটা কি করা যাবে এখানে? আপনি এই যে ফিল্টার করবেন, এটাকে ফিল্টার করবেন, যেহেতু শর্ট এন্ড ফিল্টারের কাজটা এর আগে আপনারা করছেন কিনা জানি না, বাট এটা তো পড়ার কথা ছিল। এই যে সেলটাকে সিলেক্ট করে আমরা ফিল্টার যেতে করছিলাম, যে ফিল্টার করলাম, এটাকে ফিল্টার করে দিলাম। ফিল্টার করার পরে আমি যে এটাকে ক্লিক করে দেখেন, এখানে জাস্ট আমি র‍্যাঙ্কিং এ ক্লিক করে এই যে কি লেখা আছে উপরে, স্মল টু লার্জেস্ট। হ্যাঁ, স্মল টু লার্জেস্ট কি আসছে দেখছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। শর্ট করা, যেটাকে শর্ট বলে। ইমরান ভাই র‍্যাঙ্ক কর, ইমরান ভাই একটু ডিস্টার্ব করতে হবে। র‍্যাঙ্কিং বিষয়ে সূত্রটাকে ফর্মুলাটিকে আরেক দেখাবেন? জি জি, র‍্যাঙ্ক করার দেখাবেন? এটা আবার দেখাবো নাকি বুঝতে পারবেন কথাটা ভাবতেছি তো। র‍্যাঙ্ক যে আমরা করতেছি ওই ফর্মুলাটা একটু আরেকবার দেখাবেন জাস্ট। এটা তো ভিডিওতে থাকবে, আবার দেখতে হবে কেন এখন? আচ্ছা ইমরান ভাই, আজকে শেষ হচ্ছে আপনাদের? আমাদের কাজ শেষ হলো। হ্যাঁ ইমরান ভাই, এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, আচ্ছা আমার একটা কথা ছিল, ক্লাস শেষ করে দেন, যাদের কোশ্চেন আছে কোশ্চেন গুলো হচ্ছে যে পড়ে নেন। আচ্ছা ওকে, ঠিক আছে, আমাদের কোশ্চেন আছে। আচ্ছা আমাদের র‍্যাঙ্কিং এর কাজটা অলরেডি শেষ। আমি ভিডিওটা আগে আমি স্টপ করে দেই।